এই বুঝি একটু ধাক্কা খেয়ে লুটিয়ে পড়বে, ধরলে লক লক করবে। তবে তুমি কচুরলতা হলে মন্দ হতো না, চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যেত। তোমার চুলগুলো অনেকটা নুডলসের মতো, তবে ম্যাগি না, কোকোলা নুডলসের মতো, কারণ ম্যাগি নুডলস কোকড়া আর কোকোলা নুডলস সোজা। তবে তোমার চুলগুলো সত্যি সত্যি কোকোলা নুডলস হলে অনেক টাকা বিক্রি করা যেত, অথবা মিনিমাম 50 জন মানুষকে রান্না করে খাওয়ানো যেত। আরও কিছু বলতে যাবে নীল, তার আগেই আমি তার হাতটা ছেড়ে আমার হাত দিয়ে তার মুখ চেপে ধরে বললাম, দোহাই লাগে, আর প্রশংসা লাগবে না আমার, অনেক বড় উপকার করলে, বদহজম হয়ে যাবে এবার। নীল আমার হাত থেকে তার হাতটা সরিয়ে মুচকি হেসে বলল, আরেকটু বাকি। তুমিই তো চাচ্ছিলে যেন প্রশংসা করি, আমার প্রেমিকার প্রশংসা না করলে কার করব? আমি নীলের ঠোঁটটা আবারও হাত দিয়ে চেপে ধরে দাঁত কামড়ে দিয়ে বললাম, তোমার প্রশংসা শুনে আমার বুকে গিট বেঁধে যাচ্ছে, আমার আর প্রশংসা লাগবে না, আনরোম্যান্টিক একটা। নীল পুনরায় হাতটা সরিয়ে নিল। হৃদিয়ার মা ঘুমে বিভোর হয়ে আছে, আর এদিকে নীল আমার হাতটা জোর ধরে মুখটা কানের কাছে এনে বলল, তোমার ওই। বুঝতে পারছিলাম এই প্রশংসা আরও ভয়ানক হবে, তাই বুঝে ওঠার আগেই আমার কোমল ঠোঁট দিয়ে তার ঠোঁটজোড়া আঁকড়ে ধরলাম। কেন ধরেছি জানি না, তবে এই লোভ আমি সামলাতে পারেছিলাম না। 30 সেকেন্ডের মতো নীলের ঠোঁটগুলো আমার দখলে ছিল। জোরে কামড়ে ছেড়ে দিয়ে দূরে সরে যাই। নীল চুপ হয়ে বসে আছে, তার ভাবলেশ কি হচ্ছে জানি না, তবে আমি কি থেকে কি করছি সেটা বুঝে উঠতে পারছি না। কেন এমন করলাম তার কারণটাও আমার অজানা। সারা শরীরটাই কেমন জানি লাগছে। এই অনুভূতির বিচরণ এতদিন কোথায় ছিল? কোথায় ছিল এ ভালোবাসার কোমল আবেগ? আমি চুপ হয়ে আছি। নীলের চোখ আমার দিকে। সে চেয়ারে বসে আছে, আর আমি তার থেকে খানিক দূরে কেবিনের মেঝেতে বসে আছি। সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর মেঝেতে আমার পাশে এসেই বসল। মায়ের দিকে তাকিয়ে দেখল। দেখা গেল মা আর হৃদির ঘুম এখনও স্থায়ী। মুখোমুখি নীল আর আমি, তার চোখ আমার চোখ বরাবর, আর তার ঠোঁট আমার ঠোঁট বরাবর। সে ঠোঁটটা এগিয়ে দিয়ে আমার কানের কাছে এসে যা বলল তা শুনে আমার শরীরটায় নতুন মাত্রায় রক্তচড়া অনুভূতির জ্বালা ধরে গেল। সে ঠোঁটটা এগিয়ে দিয়ে আমার কানের কাছে এসে যা বলল তা শুনে আমার শরীরটায় নতুন মাত্রায় রক্তচড়া অনুভূতির জ্বালা ধরে গেল। তোমার দাঁতগুলো যে কোদালের মতো, কখনো কি লক্ষ্য করেছ আয়নায়? এ কোদালের মতো দাঁত দিয়ে আমার ঠোঁটে খাবলা বসাতে লজ্জা লাগেনি? ছি ছি, লাজ শরম কি সব গুলিয়ে খেয়েছ? দিনকে দিন কি থেকে কি হচ্ছ? আমি যদি দাঁতের ডাক্তার হতাম তাহলে তোমার দাঁতগুলো সার্জারি করে কোদাল আকার থেকে কুরুল আকারে আনতাম। ঠোঁটের চারপাশ এখনও ব্যথায় টনটন করছে। আর দুপুরে কি বিরিয়ানি খেয়েছিলে নাকি? মুখ থেকে বিরিয়ানির গন্ধ আসছিল। ছি ছি, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে মুখও ধোও না, তার উপর আরেকজনের ঠোঁটের উপর খাবলা বসাও। কি গিদর রে বাবা! আচ্ছা, তুমি কি গোসল ঠিক করে করো, নাকি সেটাও 2-1 দিন পর পর করো? কাল থেকে একই জামা পরে আছো। তোমাকে কত পরিষ্কার ভাবতাম, সে তুমি কি না এত গিদর! আর শোনো, মেয়ে হুটহাট এ কোদালের মতো দাঁত নিয়ে খাবলা বসাবা না আমার ঠোঁটে। নিজেকে সামলাও। মাথার তার ছুটে গেলে বলো তোমার বাবাকে বলে পাবনার টিকিট কেটে আনি। নীলের কথা শুনে শরীরটা রাগে গজগজ করতে লাগলো। রক্ত যেন মাথায় চড়ে বসল। আমার দাঁত কোদালের মতো? দাঁত না হয় একটু বড়ই, তাই বলে কোদালের মতো? নীলকে ধরে জোরে ধাক্কা দিয়ে পেছন দিকে ফেলে বললাম, দুপুরে আমি শুটকি দিয়ে ভাত খেয়েছি। হুদাই মানুষকে পচাতে ভালো লাগে, তাই না? কোদালের মতো দাঁত মানে কি? এ দাঁতের অনেক গুণ, সেটা তুমি বুঝবে কি করে? সেই ঘিলু তোমার নেই। আর হাসপাতালে প্রতিদিন গোসল করার পরিবেশ থাকে না, এটা সবার জানা। তবে সারা শরীরে সুগন্ধি মাখানো, সেটা কি নাকে যায়নি? জীবনে অনেক বেদ্যপ দেখেছি, তোমার মতো বেদ্যপ পোলা দেখিনি। কিভাবে প্রেমিকার প্রশংসা করতে হয় তাই তো জানো না, আসছে প্রেম করতে। বয়সে তোমার 12 বছরের বড় আমাকে বেয়াদব বলো? সাহস তো কম না? তোমার বাবার কাছে বিষয়টা বলতে হবে। আমি মুখটা কাঁচুমাচু করে বললাম, বাবাকে এখানে আনতে হবে কেন? আমরাই তো। বাবার কথা বাদ দাও, কথায় কথায় বাবা বাবা করবে না, অনেক রাগ উঠে যায়। শুধু শুধু রাগ তোলো। নীল হালকা হাসল। তার হাসির দিকে তাকিয়ে যেন আমি চুপ হয়ে গেলাম। এই হাসি যেন আমাকে পাগল করে দিচ্ছে। নীল তো কোনো হিরো না, দেখতেও হিরোর মতো না, তবুও কেন তাকে ভালো লাগে? তবুও কেন তার স্পর্শ পেতে আমার ব্যাকুল মনটা আকুল হয়ে থাকে? তার প্রতি থাকা সবটা অভিমান কেনই বা চলে যায় তার হাসি দেখে? যতবার সে হাসে ততবার কেনই বা কারণে অকারণে তার হাসিতে আমি ডুবে যাই। আমার ভেতরে তার জন্য ঢিপ ঢিপ করে। মনে হয় এই আলো নিভছে, এই আলো জ্বলছে। আলো জ্বলা নেভার এই পরিক্রমাটা অনেকটা বিদ্যুৎ চমকানোর মতো। আমি নীলের দিকে তাকিয়ে আছি।
তার হাসির রেশ এখনও কাটেনি। রেশটা তার মুখে বরাবরই অনেকক্ষণ স্থায়ী হয়। বিষয়টা অন্য কারো চক্ষুগোচর না হলেও আমার চোখ এড়িয়ে যেতে পারে না। রেশটাকে বিস্তৃত করে বলল, প্রিয়সী, এত রাগ বা এত আবেগ ভালো না। আস্তে ধীরে হাঁটো। ভালোবাসাকে সুন্দর করে উপভোগ করো। এত তাড়াহুড়ো করলে থুবড়ে পড়বে। নিজের অস্তিত্ব কখন যে বিলীন হয়ে যাবে বুঝতে পারবে না। নিজেকে নিয়ে ভাবো। নিজের ভাবনায় অন্য কাউকে এত পরিমাণ আনবে না যেটাতে তোমার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, তোমার স্বাভাবিক আচরণ বদলে যায়। এবার একটা সত্যি কথা বলবো। আমি হালকা হালকা দম ছেড়ে তার চোখের দিকে তাকিয়ে বললাম, বলো। তোমাকে সত্যিই অনেক মায়াবী লাগে। তোমার এই চোখ আমাকে ভীষণভাবে টানে। তোমার এই চোখের মায়ায় ডুবে যেতে মন চায়, তবে বয়সের ভারে সে পাগলামিটা তোমার মতো করতে পারি না। মনে ইচ্ছা জাগে, আমি যদি সেই 21 বছরের টকবগে যুবক হতাম তাহলে তোমাকে আঁকড়ে নিজের করে দখল করে নিতাম। মাঝে মাঝে মানুষ গাঁজার নেশায় মাতাল হয় না, কারুর চোখের নেশাতেই তার মাতাল হওয়ার জন্য যথেষ্ট। তোমার চুলগুলো যখন সামনে এসে পড়ে তখন আমার ঠোঁটের স্পর্শে তোমার চুলগুলো সরিয়ে দিতে মন চায়। কিন্তু তফাতটা কোথায় জানো? বলেই নীল চুপ হয়ে গেল। নীলের এই নিস্তব্ধতায় যেন আবেগের অতল সাগরে তলিয়ে যাওয়া থেকে হুট করে ভেসে উঠলাম। হালকা গলায় জবাব দিলাম, কি? তফাতটা হচ্ছে, তুমি চাইলেই পাগলামি করতে পারো, আমি পারি না। তোমার বয়স যখন 20 পার হবে তখন এই কথাগুলো মনে হয়ে হাসবে তুমি। তখন তোমার জীবনে হয়তো আমি থাকব, হয়তো না। যদি তোমার জীবনে না থাকি তাহলে এই কথাগুলো মনে করে আমাকে স্মরণ করবে। আমি চাই তুমি ধীর স্থির হও। এ বয়সটা অনেক খারাপ। তুমি যেটাকে ভালোবাসা বলে দাবি করছো, সত্যি বলতে সেটা আবেগ ছাড়া কিছুই না। যদিও এই কথাগুলো তোমাকে হাজারবার বললেও মানবে না বা বুঝবে না, তাই বলছিও না। তোমার পাগলামিগুলোই তোমার কাছে নিয়ে আসে আমাকে। এই পাগলামিগুলো যেন আজীবন তোমার মাঝে থাকে, সময়ের সাথে যেন হারিয়ে না যায়। ধীর স্থির হলেও যেন এই পাগলামির সুপ্ত অবস্থায় তোমার মাঝে বিরাজমান থাকে, সেটাই চাই। এই পাগলামিগুলো যেন নির্দিষ্ট কারোর জন্য বরাদ্দ থাকে, সেটা চাই। নীল চুপ, আর আমি নীলের দিকে অকপটে তাকিয়ে আছি। চোখটা তার চোখ থেকে সরাতে পারছি না। নীল যতই বলুক এটা আমার আবেগ, তবে আমি জানি নীলকে কতটা ভালোবাসি আমি। যদি ভালো না বাসতাম নীলের ওই চোখে ডুবে থাকতে পারতাম না। নীল তার হাত দিয়ে আমার চোখের সামনে হাত নাড়িয়ে বলল, সিন্থি রানী, এভাবে তাকিয়ে থেকো না। এভাবে তাকালে এ বৃদ্ধের যে তরুণ হতে মন চায়। আমি মৃদু হেসে বললাম, তরুণ হতে কে মানা করছে? তরুণ হয়ে যাও না। আমার দিকে তাকিয়ে সহস্র যুগ পার করে দাও। আমাকে ভালোবেসে সব উজাড় করে দাও। আমি তোমাকে ভীষণভাবে আঁকড়ে ধরতে চাই। নীল এবার অট্ট হেসে বলল, সার্টিফিকেটে বয়স কত? 16 হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে আরেকটু বড় হও। বিয়ের বয়সটা আরেকটু হোক। এক্ষুনি এসব হাবিজাবি চিন্তা করে আবার খাবলা বসিয়ে দিও না। কপাল ভাঁজ করে উত্তর দিলাম, বারবার খাবলা খাবলা করবা না। আমি ইচ্ছে করে এমন করিনি, তুমি আমাকে উস্কে দিয়েছিলে তাই করেছি। হ্যাঁ, এখন যত দোষ নন্দ ঘোষ। বরং এটা বলো যে তুমি তোমার লাজ শরম গিলে খেয়েছ তাই এমনটা করেছ। তা না হলে একটা বিবাহযোগ্য অবিবাহিত পুরুষের ঠোঁটে কেউ খাবলা বসায়? নেহাতেই বড় অন্যায় করেছ। এসব আর করবে না। করলে কি করবে তা জানি না, তবে উচিত নয়। এত উচিত অনুচিত ভাবতে চাই না। বলেই নীলের কাছে গেলাম। নীল একটু পিছিয়ে বলল, ছেড়ে দে সিন্থি, আর এগোস না। তুই আমার ঠোঁট পাবি, কিন্তু ঠোঁটের ভালোবাসা পাবি না। কথাটা শুনে আমি পিছিয়ে গেলাম। পেট ফেটে হাসি আসলো। মুখটা চেপে হাসতে লাগলাম। এমন সময় কেবিনের দরজায় ধাক্কার শব্দ আসলো। বুঝতে পারছিলাম বাবাই এসেছে। নীল ঝটপট উঠে চেয়ারে গিয়ে বসল। আমি নিজেকে সামলে দরজাটা খুললাম। আমার ধারণা মিথ্য না, বাবাই এসেছে। বাবা আমার দিকে এক ব্যাগ ফল এগিয়ে দিয়ে বলল, নীলের জন্য কেটে আনো তো। তারপর নীলের পাশে বসল। বাবার আওয়াজ পেয়ে হৃদিও ঘুম থেকে উঠে মায়ের পাশেই বসল। মুখে হাই তুলতে তুলতে বলল, খালু কখন এসেছেন? মাত্রই। আমি ফলগুলো ধুয়ে ছুরি দিয়ে ফল কাটতে লাগলাম। বাবা নীলের সামনের চেয়ারে বসল। নীলের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, তোমার ঠোঁট একটু লাল হয়ে আছে কেন? ঠোঁটে কি হয়েছে? বাবার প্রশ্ন শুনে আমার বুক কেঁপে উঠল। নীলের দিকে তাকিয়ে দেখলাম সে নিশ্চুপ। বাবা দ্বিতীয়বার প্রশ্ন করল। হৃদির দিকে তাকিয়ে দেখলাম সেও চুপ। হৃদির মুখও আবার দেখে বুঝতে পারছিলাম সে বিষয়টা আন্দাজ করতে পেরেছে। আমি চুপ হয়ে থরথর করে কাঁপতে লাগলাম। হার্টবিট যেন দ্রুত গতিতে বাড়তে লাগল। নীলের দিকে তাকিয়ে রইলাম তার জবাবের আশায়। নীলের ঠোঁট নড়ে উঠল। সে বাবাকে বলল, আঙ্কেল, অ্যালার্জির সমস্যা আছে আমার, তাই ঠোঁটের চারপাশ চুলকানোর জন্য এমন লাল হয়ে আছে। সকালে গরুর মাংস আর চিংড়ি মাছ খেয়েছিলাম তো, সেজন্য। বাসায় গিয়ে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, সব স্বাভাবিক হয়ে যাবে। খাবলার দাগও চলে যাবে, সব স্বাভাবিক হয়ে যাবে। বাবা সবগুলো কথাই স্বাভাবিকভাবে শুনছিল।
শেষের কথাটা শুনে কপালটা কুঁচকে নীলের দিকে তাকালো। বিস্ময়ের রেখা বাবার চোখ মুখে প্রস্ফুটিত হচ্ছে। বাবা বিস্ময়টা বহাল রেখেই বলল, খাবলা মানে? এদিকে আমার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। নীলকে আমি মোটেও ভরসা করতে পারি না। কি থেকে কি করে বসে বলা যায় না। তার উপর সে বাবাকে বলে দেওয়ার একটা ফন্দি আটতেছে। এখন কি আমার উচিত বাবার সামনে গিয়ে অন্য প্রসঙ্গ টানা, নাকি এতে আব্বা আরও সন্দেহ করবে? বাবার চোখ মুখে প্রশ্নের বলি রেখা ফুটে উঠেছে। জিজ্ঞাসু চোখে এখনও নীলের দিকে তাকিয়ে আছে। নীল নিজেকে স্বাভাবিক করে হালকা হেসে বলল, আঙ্কেল, এই খাবলা খুবলা দাগ মানে উঁচু নিচু লাল দাগগুলো। আমাদের এলাকায় এরকম দাগকে খাবলা খুবলা বলে। বাবার চোখমুখ থেকে প্রশ্নের বলিরেখা ঘুচে গেল। ভাঁজ করা কপালটাও স্বাভাবিক আকার ধারণ করল। বেশ জোর গলায় আমাকে বলে উঠল, সিথি, ফল কাটা কি হয়েছে? দ্রুত দে তো, বাসায় যেতে হবে, রাত হয়ে যাচ্ছে, দেরি হলে গাড়ি পেতে সমস্যা হবে। আমি নিজেকে সামলে নিলাম, কিছুটা যেন স্বস্তি মিলল। স্বাভাবিক সুরেই জবাব দিলাম, হ্যাঁ বাবা, প্রায় শেষ, এক্ষুনি দিচ্ছি। বলেই ফলগুলো দ্রুত কেটে বাবার নীলের সামনে দিলাম। নীলের মুখে লজ্জার বহিঃপ্রকাশ ফুটে উঠেছে। নীলের চেহারায় শুভ্রতার শীতল সম্ভ্রম ফুটে উঠেছে। কেন জানি না, অযথাই এতটা সুন্দর ওকে লাগছে। মাঝে মাঝে দুটানায় পড়ে যাই, আমার চোখের দৃষ্টি সুন্দর নাকি নীল সুন্দর। চুপ হয়েই পাশে দাঁড়ালাম। বাবা আর নীলের কথোপকথন শুনতে লাগলাম। হৃদি আমার দিকে সন্দেহের চোখে এখনও তাকিয়ে আছে। বোঝাই যাচ্ছে বাবার নীল বের হলে হৃদির ছোবলে পড়তে হবে। তখন নিজেকে কি বলে বাঁচাবো জানি না। বাবাকে বুঝিয়ে ফেললেও হৃদিকে বোঝানো এত সহজ হবে না। আর যে কর্ম করেছি সেটা এতটাও ভালো কর্মও না। কেন যে এমন করে ফেলেছি জানি না। শতবার নিজেকে বাধা দিয়েও কেন সামলাতে পারি না জানি না। এটা নিতান্তই আমার আবেগ না তো? নিজেকে নিজেই প্রশ্ন করে কেঁপে উঠলাম। হাজার প্রশ্নের সমাচার মনের ভেতর জাগছে। কোনো কিছুই প্রকাশ করতে পারছি না, শুধু ভেতরে প্রবল বর্ষণ বয়ে যাচ্ছে। মিনিট 10 দেখতে দেখতেই পার হয়ে গেল। নীল আর বাবার খাওয়া শেষ। বাবা মায়ের পাশে বসে মায়ের কপালে কয়েকবার হাত বুলিয়ে নীলকে বলল, রুনুর কি ঘুমটা ছাড়বে না? কখন থেকে ঘুমোচ্ছে? মায়ের পুরো নাম রাহনুমা। বাবা মাকে আদর করে রুনু বলে ডাকে। বাবার মুখে মায়ের প্রতি যে ভালোবাসাটা দেখতেছি সেটা যেন এতদিন চোখে পড়েও আমার চোখ এড়িয়ে গেছে। হয়তো এতদিন আমার চোখ ভালোবাসায় মগ্ন ছিল না, যেটা নীলকে দেখে হয়েছে। নীল তার নম্র মোলায়েম গলায় জবাব দিল, এটা স্বাভাবিক আঙ্কেল, 10-15 দিন পার হলে ঘুমের রেশ কেটে যাবে। বাবার মলিন মুখটা কথা শুনে যেন একটু ভরসা পেল। আশ্বস্ত কণ্ঠে জবাব দিল, ঢাকায় চলে গেলে মাঝে মাঝে তোমার আন্টিকে দেখতে যেও। সে চিন্তা করতে হবে না, আমি সময় পেলেই আন্টির খোঁজ নিব। যাই হোক, 8টার ওপর বাজে, চলো বাসায় যাওয়া যাক। নীল আর বাবা বাসায় যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। দুজনেই কেবিনের দরজা দিয়ে বের হচ্ছে। নীলেরে চলে যাওয়াতে কেন জানি না আমার বুকে করুণ বীণার তাল বেজে উঠছে। মনে হচ্ছে সে আরেকটু থাকুক, সারা জীবন আমার হয়ে থাকুক। ওকে ছাড়া যেন নিজেকে ছন্ন ছাড়া আর অসহায় লাগছে। নীল আর বাবা যতক্ষণ না চোখের আড়াল হচ্ছিল ততক্ষণই আমি খোলা দরজা দিয়ে তাকিয়েছিলাম। শুনেছি চোখের আড়াল হলেই নাকি মনের আড়াল হয়। ব্যাখ্যাটা বেমালুম ভুল মনে হচ্ছে। মনে হচ্ছে কারোর চোখের আড়াল হলেও তার অনুপস্থিতি মনের গহীনে উপস্থিতির জানান দেয়। যেমন নীলের অনুপস্থিতি আমাকে আরও বেশি নীলের উপস্থিতি অনুভব করাচ্ছে। আমার অনুভূতির সমান্তরালে শুধু নীলের বিচরণ। হৃদির ডাকে নীলের ঘোর থেকে বের হলাম। আমার 2 বাহু ধরে হৃদি তার দিকে ফিরালো। বেশ কড়া করেই বলল, তুই যা করছিস সেটা মোটেও ঠিক হচ্ছে না সিথি। তোরে আবেগ তোকে হ্যাংলা বোহায়া বানিয়ে দিচ্ছে। নীল একটা ছেলে, তার কাছে এসব ভালোই লাগবে, তবে প্রয়োজন শেষ হলে দেখবি তোকে ছুঁড়েও ফেলে দিচ্ছে। হৃদির কথার মানে বুঝলেও আমি না বুঝার ভান ধরলাম। বেশ হেয়ালি করে জবাব দিলাম, আরে কি বলছো? আর কেন এমন বলছো? কি এমন করেছি? এখানে হ্যাংলামোর কি আছে? আজীব, নীলকে পছন্দ করি তার মানে এই না যা তা করব। তুই কি করেছিস সেটা তোর অজানা নয়, আশা করি আমার থেকেও ভালো জানিস। এসব আবেগ খুব খারাপ জিনিস। নীলকে ভালোবাসার চেয়ে তুই নীলের নেশায় ডুবে যাচ্ছিস। তোর বোধশক্তি লুপ পাচ্ছে। তুই চিন্তা কর, আমরা যদি দেখি কোনো মেয়ে কোনো ছেলের গায়ের ওপর ইচ্ছাকৃত 2 দিনের পরিচয় হেলে পড়েছে, তাকে কি বলবো?
তোর মনকে তুই প্রশ্ন কর, তারপর তুই যা করেছিস সেটা ভাব। সব মিলিয়ে যা হচ্ছে খুব খারাপ হচ্ছে। আর এগোস না এভাবে। আমি তোর থেকে স্টুডেন্ট খারাপ হলেও বয়সে বেশি আর বুঝিও বেশি। তোর এই বয়সটা অনেক খারাপ, নিজেকে সামলা। হৃদির কথা শুনে থমকে গেলাম। সত্যিই তো, আমি যা করছি সেটা কি আদৌ ঠিক? কেনই বা ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়াই নীলের কাছে নিজেকে লুটিয়ে দিচ্ছি? কেন তাকে দেখে সামলাতে পারি না? কেন তার জন্য বুক থই থই করে? সত্যিই কি এটা আমার নেশা নাকি ভালোবাসা? প্রশ্নবিদ্ধ হলো মনের মধ্যে। বুকটা কাঁপছে, বাঁ পাশটায় প্রচণ্ড ব্যথার অনুভব হচ্ছে। নীলের থেকে নিজেকে কিভাবে দূরে সরাবো জানি না। আমি কি সত্যিই পারবো নীলের থেকে নিজেকে দূরে সরাতে? কেন নীল ছাড়া নিজেকে অস্তিত্বহীন মনে হচ্ছে? কেনই বা তাকে ছাড়তে পারছি না? কেনই বা তার অনুপস্থিতির কথা চিন্তা করলে আমি স্থবির হয়ে যাচ্ছি? চোখ টলমল করছে। হৃদি আমার দিকে তাকিয়ে এবার মোলায়েম কণ্ঠে বলল, জীবনের কিছু সময় বিবেক থেকে আবেগের বিস্তার বেশি লাভ করে। সেটা পার করতে পারলেই তুই সফল। ভেবে দেখিস, এসব আবেগে গা ভাসিয়ে দিলে ভোগতে তোকেই হবে। তোর বড় বোন আমি, তোর খারাপ চাইব না। নীল কেমন ছেলে আমাদের জানা নেই। তাকে কি তোর এতটা বিশ্বাস করা ঠিক হচ্ছে? নিজে নিজে ভেবে যা ভালো লাগে কর। বড় বোন হিসাবে অ্যালার্ট করে দায়িত্ব পালন করলাম। বলেই হৃদি মায়ের পাশটায় গিয়ে বসল। আমার শরীরটা অসাড় লাগছে। বাস্তবমুখী হতে বেশ কষ্ট হচ্ছে। কেবিনের দরজাটা লাগিয়ে দিলাম। চোখটা বন্ধ করে নিজেকে শান্ত করতে লাগলাম। হৃদি যা বলেছে সেটা মিথ্যা নয়, তবে আমি আমাকে সামলাতে পারবো তো? কষ্টে বুক ফেটে যাচ্ছে, করুণ হয়ে যাচ্ছে জীবন। এ জীবনের সুর এত বদলায় ক্ষণে ক্ষণে, আগে জানা ছিল না। মোবাইলটা বেজে উঠল। নীল মেসেজ করেছে, বাসায় যাচ্ছি, গিয়ে কল দিব। আর কিছু মনে করেনি, তবে পাগলামো আর করো না। ঠোঁটটা এখনো ব্যথা করছে। কালকে কলিগদের সামনে যাব কি করে সে চিন্তায় আছি। নীলের মেসেজটা দেখে বারবার মন চাচ্ছিল একটা রিপ্লাই দিই, কিন্তু হৃদির কথাগুলো মনে হয়ে হাতটা কেঁপে উঠল। পারলাম না উত্তরটা দিতে। চুপ হয়ে মোবাইলটা পাশে রেখে দিলাম। বুকের ভেতরটা চিড়ে যাচ্ছে, কষ্টে যেন কলিজাটা দুভাগ হয়ে যাচ্ছে। নীলকে ছাড়া নিজেকে কল্পনা করতে আমি পারছি না। চোখ বেয়ে জল টুপটুপ করে গাল বেয়ে মেঝেতে পড়ছে। ঘণ্টাখানিক পার হলো, মোবাইলটা বেজে উঠল। নীল কল করেছে, ধরতে মন সায় দিচ্ছে না। কলটা কেটে দিলাম। সাথে সাথে মেসেজ আসলো, কোনো সমস্যা? উত্তর দিলাম না। মোবাইলটা বন্ধ করে শুয়ে পড়লাম। কিছুতেই ঘুম আসছে না। চোখটা বন্ধ করে ঘুমানোর জন্য যুদ্ধ করছিলাম। যখন চোখটা লেগে গেল তখন হালকা চেঁচামেচির আওয়াজে চোখটা খুললাম। অনেকটা হন্তদন্ত করেই শোয়া থেকে উঠে বসলাম। বুঝতে পারছিলাম না কি হয়েছে। বুকটা কাঁপছে থরে থরে। বুকটা কাঁপছে থরে থরে। আচমকা এরকম ঘুম ভাঙলে শরীরটা ভারী লাগে ভীষণ। লক্ষ্য করলাম হৃদি কাকে যেন যা তা বলছে। আমি ঘুম থেকে উঠেছি বিষয়টা লক্ষ্য করেই সে তড়িঘড়ি করে কলটা কেটে দিল। আমার সন্দেহ বাড়ালো তার ভাবভঙ্গি। সন্দেহের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি রে, কাকে গালি দিচ্ছিলি? সে ঢুক গিলতে লাগল। আমার সন্দেহ তাতে আরও বেড়ে গেল। প্রশ্নটা আরও গভীর করে বললাম, উত্তর দিচ্ছিস না কেন? কাকে গালি দিচ্ছিলি? তোর চিৎকারের শব্দে আমার বুক কাঁপা শুরু হয়ে গেছিল। মায়ের পাশে বসে এভাবে চেঁচামেচি করছিলি কেন? মা উঠে গেলে কি হতো? আর কাকে গালি দিচ্ছিলি বল। হৃদির মুখটা চুপসে গেল। অনেকটা চুপ থেকে বলল, অনিলকে। উত্তরটা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। মনে হলো ঝড়ের আগে যে দমকা হাওয়া বয়ে বেড়ায় সেটা এসেই আমার বুকে জোরে সরে ধাক্কা দিয়েছে। অনিলকে হৃদি কেন বকবে? কী বা কারণ? প্রশ্নের জড়তা বাড়তে দেইনি মনে। ঝটপট জিজ্ঞেস করে বসলাম, নীলকে কথা শোনাচ্ছিলি কেন? কেন আবার? কল দিয়ে তোকে চাইছে মানে? তোর মোবাইল বন্ধ তাই আমাকে কল দিয়ে তোকে চাইছে। সেটা চাইতেই পারে, তাই বলে যা তা বলবি? তুই কি নীলকে পছন্দ করিস? আমার বই গেছে নীলকে পছন্দ করতে। আমি তোর ভালোর জন্যই কথাগুলো শুনিয়েছি। তুই অবুঝ, উনি তো অবুঝ নয়। তোর এসবই কেনই বা উনি সায় দেবে? এমন তো না তোকে বিয়ে করবে। বিয়ের কথা বলতেই বলল, 18-র আগে বিয়ে করলে বাল্যবিবাহ হবে, মামলায় ফেসে যাব, চাকরিও চলে যেতে পারে, ঝামেলায় ফেসে যাব। সিথির বয়স 18 হলেই বিয়ে করব। সে পর্যন্ত বিষয়টা গোপন থাকবে, কারণ মফস্বলে এসব জানাজানি হলে মানুষ অনেক কথা শোনায়। আমি তো আর চলে যাচ্ছি না। উত্তরে বললাম, তাহলে এঙ্গেজমেন্ট করে রাখুন। ওনার প্রত্যুত্তর আসলো, এঙ্গেজমেন্ট করতে গেলেও বিপদ, পরিবারের চাওয়ার মতো না মিললে ঝামেলা হবে। তাই যা করব একেবারে বিয়ে করব। সে পর্যন্ত আমি অপেক্ষা করব। আর সিথি একটু বড় হোক, বুঝদার হোক, স্টেবল হোক। আমি না হয় ওর পাশে থেকে ওর পথ চলার সাথী হলাম, আর দিন শেষে ওরেই রয়ে গেলাম।
কথাটা শোনার পর মনে হলো নীলের মধ্যে ঝামেলা বা ত্রুটি রয়েছে, না হয় সে এঙ্গেজমেন্টে রাজি কেন হবে না। বুঝতেই পারছিলাম তোর সাথে মজা লুটবে, তাই তোকে উস্কে দিচ্ছে, তাই মুখে যা এসেছে বলে দিয়েছি। হৃদির কথা শুনে কেমন জানি চুপ হয়ে গেলাম। হৃদি ঠিক নাকি নীল ঠিক বুঝতে পারছিলাম না, দুটানা কাজ করছে মনে। তবে যা করেছি আমি করেছি, নীল কখনো এসবে আমাকে জড়াতে চায়নি। সবচেয়ে বড় কথা, নীলের সাথে যোগাযোগও হয়েছে আমার মাধ্যমেই, আমি চেয়েছি তাই। এখানে নীলের কোনো দোষ আমি দেখছি না, তাই নীলকে কথা শোনানোর কোনো অর্থও নেই। কিছুটা রেগেই উত্তর দিলাম, সে যাই হোক, আমাকে বলেছিস আমি মেনে নিয়েছি। নীল যদি বাজে হয়, নীলকে সায় না দিলেই হলো। তুই কেন এতগুলো কথা শোনাবি? তুই আমার ভালো চাইতে গিয়ে অন্য মানুষকে না বুঝে অপমান তো করতে পারিস না। একটা মানুষকে যা তা বলতে গেলেও অধিকার লাগে। কোন অধিকারে তুই যা তা বলেছিস? তোকে তো সে অধিকার কেউ দেয়নি। যা হয়েছে সেটা তো আর নতুন করে ঠিক করা যাবে না। তুই নীলকে সরি বলবি, আর আমি তো সিদ্ধান্ত নিয়েইছি যে নীলের সাথে যোগাযোগ অফ করে দিব। তারপর এমন করাটা তোর অন্যায় হয়েছে বলে আমার মনে হয়। তুই বড় হতে পারিস, তবে আমার বিষয়টা আমি ছাড়া অন্য কারোর অনুধাবন করার ক্ষমতা নেই। তাই বাইরে যা দেখছিস, ভেতরে তো তার উল্টাটাও চলতে পারে। কারোর বাইরে দেখে ভেতর কেন বিবেচনা করবি? আর সেটা আদৌ উচিত নয়। আশা করি নীলের কাছে ক্ষমা চেয়ে নিবি। হৃদির কথা শুনে আর কোনো উত্তর দিল না, চুপ হয়ে বসে রইল। তার উত্তরের অপেক্ষাও আমি করলাম না। ধপাস করে মেঝেতে পুনরায় শুয়ে পড়ে কাঁদতে লাগলাম। চোখটা যেন বাধা মানছে না। অল্পতেই কেঁদে দেওয়া মানুষ আমি, তাই চোখের পাতায় জলের অভাব নেই। মোবাইলটা হাতে নিয়ে খুললাম, পরপর 3টে মেসেজ নীলের। দোষটা কি আমার? এভাবে হৃদি কথা কেন শোনালো? কি করেছি বলবে একটু? তোমার প্রতি ভালো লাগা থাকা কি অন্যায়? আর পরিস্থিতিও এমন যে তোমাকে বিয়ে করতে পারছি না। এখন বিয়ে করলে চাকুরি চলে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ 18-র আগে বাল্যবিবাহ ধরা হয়। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে এমন কাজ করলে বিষয়টা অভিযুক্ত হলে চাকুরি চলে যাবে। বিসিএসটা আমার সাধনা ছিল, অনেক কষ্ট করে বিসিএস ক্যাডার হয়েছি, আর আমার পরিবার এখন আমার আয়ের উপর নির্ভরশীল। আশা করি বুঝবে। মোবাইলটা অন করলে প্লিজ রিপ্লাই করো। আমার অনুভূতিগুলো তোমাকে প্রকাশ করতে পারি না, তাই বলে ভেবো না তোমার থেকে দূরে সরে গেলে আমি ভালো থাকব। সময় হলে সব ঠিক হবে, একটু সময় দরকার। আশা করি বুঝবে। নীলের মেসেজ পড়ে বুকের ভেতরটা কেঁদে উঠল। সত্যিই কি আমি এ সম্পর্কে জড়িয়ে ভুল করব, নাকি এই সম্পর্ক আমাকে ব্যথা দিবে? কেন উত্তরেই আমি পাচ্ছিলাম না। সারা শরীর অবশ অবশ লাগছে। শুধু একটা রিপ্লাই দিলাম, ডাক্তার এসে দেখে গেছে, মাকে কালকে রিলিজ দেবে, বাবাও চলে যাবে। আমি জানি না তোমার ব্যাপারে কি বলবো। মন বলছে তোমাকে চাই, সবাই বলছে আমি ভুল। দুটানা নিয়ে এগোনো যায় না, পথ না হয় আলাদা হয়েই যাক। আর কোনো মেসেজের উত্তর আসলো না। মোবাইলটা পাশে রেখে প্রবলভাবে কাঁদতে লাগলাম। এতদিনের করে যাওয়া সব পাগলামি যেন এখন ফিকে মনে হচ্ছে। এই কষ্টের দাবানল থেকে বের হতে পারবো কিনা জানি না। এমনকি কোনো আলাদিনের চেরাগ নেই যেখানে 3টে শর্ত দেওয়া হবে, আমি 3টের উত্তরেই দিব নীলকে চাই। চোখ গড়িয়ে জল পড়ছে। চোখটা বন্ধ করলেই যেন নীলের মুখটা ভেসে আসছিল। নীলের চোখটা, তার নিঃশ্বাসের শব্দ, মিষ্টি সুর, চোখের চাহনি, সব যেন আমাকে আরও কাছে ডাকছে। সত্যিই কি আমি পারবো তাকে ছাড়া থাকতে? ভাবনার কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। পরদিন সকালে মাকে রিলিজ দেওয়া হলো। বাবা, মা আর হৃদিকে নিয়ে বাসায় আসলাম। 1 মাস মাকে বিশ্রাম নিতে হবে। বাবা হৃদিকে বাসায় রেখে গেছে। নীলের সাথে ফোনে কি যেন কথা বলেছে জানি না, তবে বাবার পাশে গিয়ে নীলের কণ্ঠটা শুনতে প্রবল ইচ্ছা করছিল। সে মেসেজের পর নীল আর কল বা মেসেজ কিছুই দেয়নি। শত কিছুর মধ্যেও যেন বড্ড শূন্য আর একা লাগছে। সেদিন বিকেলবেলায় বাবা জরুরি কাজে ঢাকায় চলে গেল, আর আমি যেন ছন্ন ছাড়া হয়ে গেলাম। নীলকে হারিয়ে ফেলেছি ভাবতেই যেন বুক কেঁপে উঠছে আমার। মায়ের পাশেই শুলাম সেদিন। মাকে ধরে মায়ের শরীরের ঘ্রাণ নিচ্ছিলাম। একটু যেন স্বস্তি মিলছিল। মায়ের নিঃশ্বাসের অনেক শক্তি। শত কষ্টটাও যেন এই পরম মমতামাখা নিঃশ্বাসের ছোঁয়ায় হালকা হয়ে যায়। এটা হয়তো মায়েদের দেওয়া সৃষ্টিকর্তার বিশেষ শক্তি। অনেক শান্ত মনেই ঘুমালাম। ভোর 6টা, চারপাশে সবে আলো ফুটেছে। পূর্ব আকাশে সূর্যটা এখনও লাল। পাখিগুলো কিচিরমিচির করে উড়ছে। বাতাসটা বেশ মৃদুভাবে বইছে। ঘরের দরজটা খুলে দরজার পাশে বসে দরজায় হেলান দিয়ে তাকিয়ে আকাশ দেখছিলাম। এর মধ্যেই কারো কণ্ঠস্বর আমার কানে আসলো। চিনতে ভুল হলো না। এ কণ্ঠস্বর চিনতে কখনো ভুল হবে না।
কারণ এই কণ্ঠস্বর শুনলে আমার বুকের বাঁ পাশটার গতিবেগ বেশ জোরে ওঠানামা করে। আমি পাশ ফিরতেই নীলের মুখ অবয়বটা দেখলাম। আমি কিছু একটা বলতে যাব এর আগেই সে আমার হাতটা তার হাতের আঙুল দিয়ে চেটে জোরে মুচড়ে ধরল, বসানো থেকে টেনে দাঁড় করালো। ভয়ে বুক কাঁপছে। আশপাশ তাকিয়ে শুধু ভাবছিলাম কেউ দেখছে না তো। তাকানোর সুযোগ বেশি পেলাম না। এর আগেই টেনে ঘরে নিয়ে গেল। অপর হাত দিয়ে ঘরের দরজাটা লাগিয়ে দিল। আমাদের বাসায় সারি করা 3টে রুম। মাঝখানেরটায় আম্মু থাকে, তার ডান পাশেরটায় আমি, আর বাঁ পাশেরটা মেহমানদের জন্য। 3টে রুমেই বাথরুম অ্যাটাচ করা। আমার রুমটার পাশেই ছাদে ওঠার জন্য সিঁড়ি দেওয়া, সিঁড়ির সাথেই রান্নাঘর। বাসাটা দোতলা ফাউন্ডেশন করা না, তবে ওপরে টিনের চালের পরিবর্তে ছাদ ঢালাই করে দিছে। 3টে রুমেরই বাইরের দিকে 3টে দরজা রয়েছে, যেটা দিয়ে সরাসরি বাইরে বেরোনো যায়, অথবা ড্রয়িং ডাইনিং রুমের সাথে যে মূল ফটক আছে সেটা দিয়েও বাইরে বেরোনো যায়। যাই হোক, আমি বুঝতে পারছিলাম না নীল কি করতে চাচ্ছে। আমার বোধোদয় ঘটার পূর্বে মুখ দিয়ে কিছু একটা বলতে যাব, এমন সময় নীল আমার মুখটা তার হাত দিয়ে চেপে ধরল। একদম চুপ, কোনো কথা না, একদম চেঁচাবে না। আগে আমার কথা শুনবে, তারপর কথা বলবে। আমি শুধু অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। চোখের দৃষ্টি কেবল তার দৃষ্টি বরাবর। তার কোমল ঠোঁটগুলো নড়ে উঠল। সমস্যা কি তোমার? হৃদির কথায় তাল মিলাচ্ছ কেন? আমাকে কি ভরসা করতে পারো না? আমাকে ভালোবাসো, কিন্তু আমাকে বিশ্বাস করতে এত কষ্ট, এত দ্বিধা? ভালোবাসা বোঝো, তবে এটা কেন বোঝো না ভালোবাসার প্রথম ধাপ হলো বিশ্বাস? বিশ্বাসটাকে কেন এত দূরে রেখেছ? সিথিরানী, তোমাকে ভালো না বাসলে এত পাগলামি সহ্য করতাম না। এত সময় কোথায় আমার বলবে? তবুও কেন সময় পেলে তোমার কাছে চলে আসি বলো তো? কারণ তোমাকে আমি গুরুত্ব দিই, তোমার প্রতি থাকা ভালোবাসাকে অবহেলায় মুড়াতে দিই না। তবুও তোমার মনে এত অবিশ্বাস। তৃতীয় ব্যক্তির কথায় আমায় ছেড়ে দিচ্ছ? তুমি ছেড়ে দিলে জোর করব না, তবে তোমার অনুপস্থিতি আমাকে ভীষণ কষ্ট দিবে, যেটা এই কয়েক ঘন্টায় অনেক প্রখর করে দিয়েছে। বলেই নীল মুখ থেকে হাতটা সরিয়ে নিল। লম্বা কয়েকটা নিঃশ্বাস নিয়ে নীলের চোখের দিকে তাকালাম। চোখগুলো তার রক্তবর্ণ, চোখের চারপাশটা জমাট বাঁধা রক্তের মতো লাল হয়ে আছে। চোখে জল নেই, কিন্তু ভেতরের ক্ষতটা যেন চোখে লাল হয়ে ভেসে উঠেছে। আমি কি বলবো জানি না। দুটানা আমাকে গ্রাস করছে, এদিকে ভয়ও করছে, কারণ ঘরের দরজাটা খোলা। কখন যে হৃদি চলে আসবে আর এসে আমাকে এভাবে দেখলে আরও বেশি কথা শোনাবে। তবে ভেতরে বয়ে যাওয়া ঝড়টা স্থিত হচ্ছে। হালকা গলায় বললাম, আমাকে ছাড়ো, হৃদি আসলে সমস্যা। সে আরও টেনে তার কাছে নিল, হাতটা আরও মুচড়ে ধরল। তারপর চোখের দিকে তাকিয়ে কড়া মিষ্টি সুরে বলল, আগে বলো কি চাও তুমি? চলে যেতে নাকি আমার হয়ে থাকতে? 2 বছর সময় কি আমাকে দেওয়া যাবে? আমি তোমার হয়ে তোমার পাগলামোগুলো দেখব। তুমি বয়সে ছোট অনেক, ধরে নাও না নিজের মতো করে বড় করে নিব তোমায়। পারবে তো এ বৃদ্ধকে বিশ্বাস করতে, অপেক্ষা করতে, ভালোবাসতে? আমার চোখ দিয়ে জল টুপটুপ করে পড়ছে। নীলের এই কথাগুলো শোনার জন্যই আমি অপেক্ষা করছিলাম। এত অল্প সময়ে কেউ কারো মন এত প্রখর করে দখল করে নিতে পারে জানা ছিল না। কলিজাটা ঢিপ ঢিপ করছে। মৃদু সুর গলা দিয়ে বের হলো। মাথাটা নীলের বুকে ঠেকিয়ে দিলাম। আমার পাগলামি তুমি সহ্য করতে পারবে তো? এই নাছোড় বান্দাকে সামলে নিতে পারবে তো? কখনো বিরক্ত হবে না তো? কখনো বলবে না তো পাগলামি করো না? আমার মাথাটা তার অপর হাত দিয়ে ধরে বলল, শুধু বলবো পাগলামিগুলো আমার জন্য বরাদ্দ রাখতে। তোমার সত্তাকে কখনো বিলীন হতে দেব না, সবসময় আগলে রাখব। আমি প্রতিজ্ঞা করছি সবসময় তোমার পাশে থাকব, তোমার পাগলামিগুলো সহ্য করব, তোমার অস্তিত্বের সাথে নিজেকে মিলিয়ে নিব, বুকে জড়িয়ে আগলে রাখব, সকল কষ্ট দূর করে দিব। জীবনের শেষ পর্যন্ত তোমার নীল তোমারই হয়ে থাকবে, এ প্রতিজ্ঞা কখনো ভাঙব না। আমার ভেতরে প্রশান্তির শীতল হাওয়া বইছে। এত শান্তি লাগছে মুখে প্রকাশ করতে পারছি না। ইচ্ছে করছে সময়টাকে থামিয়ে দিই, আর যেন সামনে না যেতে পারে। এটুকু সময় হয়তো ঠেকিয়ে রাখা যাবে না, তবে স্মৃতির পাতায় ঠিকই ফ্রেমবন্দি হয়ে থাকবে। মাথাটা নীলের বুক থেকে উঠিয়ে মৃদু গলায় বললাম, ছাড়ো এবার। হৃদি দেখতে পারলে ঝামেলা করবে, আর যদি বাবা মাকে বলে দেয় তাহলে সমস্যা হবে। নীল লম্বা লম্বা দম ছেড়ে আমাকে ছেড়ে দিল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। শুধু মন চাইছে এ সময়টাকে আর চলতে না দিতে। বুকের ভেতরটা কাঁপছে, তবে ভালোবাসার ছন্দ তালে। চোখটা শুধু তার দিকেই তাক করা, নামাতে যেন পারছি না। কোথায় ছিল এত মায়া? যাকে আমি কয়েকদিন আগেও চিনতাম না, তাকে এত আপন কেন লাগছে? কয়েকদিনের ব্যবধানে প্রিয়জনের তালিকায় কি করে চলে আসলো জানি না। নীল আবারও আমার কাছে আসলো, বাহু দুটো ঝাঁকিয়ে বলল,
এ হলো এক মহাবিপদ, একটু আদর পেলেই হলো। মাথায় চড়ে বসো, নিজের মধ্যে ফিরে এসো, এত ডুবে গেলে চলবে না। অবিবাহিত পুরুষের দিকে এত সুন্দরী মেয়ের এভাবে তাকাতে নেই। যাও, এক কাপ চা নিয়ে এসো, বেশ ক্লান্ত লাগছে, অনেক জ্বালিয়েছ, এবার এক কাপ চা বানিয়ে দাও। আন্টি কেমন আছেন? আগের চেয়ে ভালো। তুমি ড্রয়িং রুমে বসো, আমি চা করে নিয়ে আসছি। আমি কিন্তু রান্নাবান্না পারি না, চা কেমন হবে বলতে পারবো না, একরকম হলেই হলো। বলতে বলতে নীল সোফায় বসল। মায়ের রুমে গিয়ে মাকে বললাম নীল এসেছে। মা হালকা সুরে বলল নীলকে নাস্তা দেওয়ার জন্য রিদিকে বলতে। আমি মাথা নেড়ে গেলাম। যদিও নীলকে নাস্তা দিতে রিদিকে বলবো না, কারণ তাকে আমার মোটেও সহ্য হয় না। নীলের সাথে যত ঝামেলা সে করেছে, মাঝখান দিয়ে দুজনেই কষ্ট পেয়েছি। মায়ের পাশ থেকে উঠে রান্নাঘরে গিয়ে চা বসালাম। যদিও চা বানানোতে এত পটু না, তবুও জোর গলায় জিজ্ঞেস করলাম, দুধ চা খাবে না রং চা? তুমি যা ভালো পারো তাই নিয়ে এসো। আমি সব পারি, তুমি কোনটা খাবে? দুধ চা বানিয়ে নিয়ে এসো তাহলে। আমি দুধ চা বসালাম। চা আমি কখনোই ভালো বানাতে পারি না, রান্নাবান্নায় বেশ কাঁচা, তবুও চেষ্টা করতে তো ক্ষতি নেই। অনেকটা সাধনার পর আমার কাঙ্ক্ষিত চা তৈরি। চাটা নিয়ে নীলের কাছে গেলাম। চাটা বাড়িয়ে দিয়েই গড়গড় করে বললাম, কোনো ভুল ধরা যাবে না, অনেক কষ্ট করে চা বানিয়েছি, শুধু প্রশংসা করবে, বলবে আমার চা অনেক মজা। আমার হাতের চায়ের সাথে কারো হাতের চা এমন মজা হবে না। তোমার খাওয়া শ্রেষ্ঠ চা আমার হাতের চা। নীল চাটা নিয়ে হাতে নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, ভালো না হলেও কি এগুলো বলতে হবে? হ্যাঁ, আচ্ছা দেখা যাক। বলেই নীল চাটা মুখে নিয়ে চুমুক দিল। মুখে দিয়েই পরক্ষণেই আবার দ্বিতীয় চুমুক দিল। তারপর আমার দিকে চাটা বাড়িয়ে দিয়ে বলল, একটু খাও। আমি তার হাত থেকে চাটা নিয়ে মুখে দিলাম। এতটাও খারাপ হয়নি, যেমন হয়েছে চলে। আর আমার মতো রান্না পারে না মেয়ের এমন চা বানানোটাই স্বাভাবিক। আমি দৃঢ় গলায় বলে উঠলাম, চা তো ঠিকই আছে, আমার কাছে খারাপ লাগেনি, দ্রুত প্রশংসা করো। নীর চাটা হাতে নিয়ে কপালটা কুঁচকে বলল, তা ঠিক আছে, তবে দুধ চাই লবণ দিছ কেন? আমি মুখটা বাঁকিয়ে বললাম, লবণ দিলে চিনির স্বাদ টের পাওয়া যায়, না হয় চিনির স্বাদ বোঝা যায় না। তাই বলে দুধ চাই লবণ? কে বলেছে লবণ দিলে চিনির স্বাদ বোঝা যায়? এ থিওরি কোথায় পেয়েছ? এ থিওরির বিজ্ঞানী আমি। আর এত কথা বলছো কেন? না খেলে চায়ের কাপ দাও, খেতে হবে না তোমার। নীল চায়ের কাপটা পেছন দিকে নিয়ে বলল, বানিয়েছ যখন খাই। কারো বাড়ানো জিনিস যত্ন করে খেলে মহব্বত বাড়ে, মুরব্বীরা বলে। জোর করে খেতে হবে না, মজা করেই খাবো, জোর করে না। তাহলেই প্রশংসা করো চায়ের। এই সাত সকালে মিথ্যা প্রশংসা শুনতে চাচ্ছ? সকালবেলা এত মিথ্যা বলা কি ঠিক হবে? আমি চোখটা রাঙিয়ে উত্তর দিলাম, প্রশংসা করতে বলেছি, সুতরাং প্রশংসা করো, তাড়াতাড়ি করো। নীল চায়ে চুমুক দিতে দিতে চায়ের প্রশংসা করা শুরু করল। তার অতিশয় মনোমুগ্ধকর প্রশংসা শুনে আমার হার্ট অ্যাটাক হবার উপক্রম হচ্ছে। নিঃশ্বাসটাও যেন ঝট পাকিয়ে যাচ্ছে। একটা মানুষের প্রশংসা এমন হয়, নীলকে না দেখলে জানা ছিল না। একটা মানুষের প্রশংসা এমন হয়, নীলকে না দেখলে জানা ছিল না। নীলের প্রশংসায় আমার কান ঝালাপালা, মগজ টকবক করতেছে। এ এক কাপ চা শুধু চা না, এটা বিষ। এ বিষ যে পান করবে, একমাত্র সেই আবিষ্কার করতে পারবে দুধ চাও যে বিষ হয় এ ব্যাপারটা। তোমার চা পৃথিবীর অষ্টম আশ্চর্য, কারণ এই চা খেলে বিষ খাওয়ার অনুভূতি দেয়। এই চায়ের খবর বাংলাদেশের সরকার জানতে পারলে তোমাকে তিনি পার্সোনালভাবে রেখে দিতেন, শুধু তাকে এ চা বানিয়ে দেওয়ার জন্য। এ চায়ের জন্য তোমাকে নোবেল অস্কার দিলেও আমার কাছে এর প্রাপ্য সম্মান দেওয়া হবে বলে গণ্য হবে না। এ চাকে পারলে জাদুঘরে রেখে আসতাম, কিন্তু সে ক্ষমতা মহান আল্লাহ তাআলা আমাকে দেননি। এ চা জীবনে খাওয়া শ্রেষ্ঠ কুখ্যাত চা। বিখ্যাত না হতে পারলেও সর্বশ্রেষ্ঠ কুখ্যাত হওয়ার সুনাম ধরে রেখেছে এ চা। প্রশংসার বলিহারি, নিজের কথায় নিজে ফেসে গেলাম। কেন যে তার প্রশংসা শুনতে গিয়েছিলাম? নিজেকে মনে হচ্ছে যুদ্ধের ময়দানে বেঁচে থাকা সর্বশেষ সৈন্য। নরম সুরে বললাম, হয়েছে, আর প্রশংসা লাগবে না, আমার গা গুলাচ্ছে, বমি আসছে, মাথাও ঘুরপাক খাচ্ছে। এ প্রশংসা আরেকটু শুনলে আমার দমটা বের হয়ে যাবে। নীল অট্ট হেসে জবাব দিল, আরেকটু করি? এমন করছো কেন? তুমি তো প্রশংসা শুনতে চেয়েছিলে, এখন এমন করলে কি করে হবে? আমি মস্ত বড় ভুল করেছিলাম, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার তোমার মুখটা একটু কম চালাও, এ ভুলের মাসুল আর দিতে পারছি না। বলেই নিজের মুখটা ফুলিয়ে বসা থেকে উঠে দাঁড়ালাম। নীলও আমার সাথে দাঁড়ালো। আমি অভিমানে চাপা মুখটা নিয়ে দূরে চলে যেতে নিলাম। সে আমার হাতটা ধরে সামনে এনে বলল, যেমনই রান্না করেছ ভালো, খাওয়ার মতো হয়েছে এটাই কম কিসের। আমার কাছে প্রশংসা আশা করো না, আমি বরাবরই এমন, এটা আমার অভ্যেস বলতে পারো। মাঝে মাঝে তো তোমাকেও আমাকে বুঝতে হবে।
চাটা মজা করেই খেয়েছি। আন্টির সাথে দেখা করে আসি এখন, বলেই আমাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় কানের কাছে এসে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে, তবে হতাশায় তুমি জামাকাপড় ঠিকমতো পরনি। আশা করি এখন তো সব ঠিক হয়ে গেছে, এখন থেকে পাগলের মতো না করে ঠিকমতো জামাকাপড় পরবে। যাই, আন্টিকে দেখে আসি। বলেই টয় টয় করে মায়ের রুমের দিকে যেতে লাগলো। আর এদিকে আমি ভাবতে লাগলাম, কি এমন করেছি যে নীল এমন বলল। নিজের দিকে ভালো করে তাকিয়ে নিজেই চিৎকার দিতে মন চাইল। ওড়নার পরিবর্তে সালোয়ারের দুপা দুদিকে দিয়ে আছি, কতই না সুন্দর লাগছে আমায়। সত্যি তখন মনে এত শোকের বার্তা জেগে উঠেছিল যে আমার হুঁশেই ছিল না আমি কি করছি, কি থেকে কি হচ্ছে। এতটাই শোকে ডুবে গিয়ে পাগল হয়ে গিয়েছিলাম। এখন নিজেকে অদ্ভুত লাগছে। সালোয়ারটা টান দিয়ে গলা থেকে নামিয়ে দূরে ছুঁড়ে ফেললাম। দৌড়ে রুমে গিয়ে একটা ওড়না নিলাম। ওড়না নেওয়ার সময় দ্বিতীয়বার চমকালাম, কারণ আমি পরনের জামাটাও উল্টো পড়েছি। এতটাই গাফেল হয়ে গিয়েছিলাম যে যার ফলস্বরূপ এমন হয়েছে। আমি নিজেকে সামলে নিলাম, জামাটা খুলে ঠিক করে পড়লাম। তারপর চুলগুলো ভালো করে আঁচড়ে নিলাম। মায়ের রুমের মধ্যে উঁকি দিয়ে দেখলাম সে মায়ের সাথে কথা বলছে। আমি চুপ হয়ে তাদের কথা শোনার চেষ্টা করছিলাম, তবে ব্যর্থ হলাম। এত দূর থেকে কথা কান অবধি আর আসছে না, তাই বাধ্য হয়েই মায়ের কাছে গিয়ে বসলাম। মায়ের কাছে বসতেই মা আমার নামে যত উদ্ভট কথা আছে বলতে লাগলো নীলকে। আর এদিকে মনে মনে বলছিলাম, আল্লাহ মাটিটা ফাঁকা করো, আমি নিচে চলে যাই। এই মেয়েটাকে কিছু বলে যাও তো বাবা, ঠিক মতো গোসল করে না, খাওয়া দাওয়া করে না। এই বয়সী মেয়েরা কত সাজগোজ করে চলে, আর ওকে দেখো কিভাবে চলছে, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, তবুও খায় না। রুচির ওষুধ দিও তো ওকে। বাথরুমও মনে হয় ও ঠিক মতো হয় না, তাই খাবার রুচি কম। বাথরুম হওয়ার ট্যাবলেটও দিও তো ওকে। নীল হালকা হেসে বলল, আমি দেখতেছি বিষয়টা। সেখানে দাঁড়িয়ে থাকার ইচ্ছেও আমার হলো না। লজ্জায় মাথা নত করে বের হয়ে গেলাম। নীল মায়ের সাথে কথা বলতেই লাগলো একের পর এক। রিদি মহারানী এখনও ঘুমোচ্ছে। এদিকে একের পর এক মান সম্মানের ফালুদা হওয়ায় আমি আমার রুমে এসে খাটে হেলান দিয়ে বসে আছি। নিজেকে চিড়িয়াখানার সং মনে হচ্ছে। মায়ের উপর রাগটা প্রখর হচ্ছে। চুপ হয়ে বসে আছি। মায়ের সাথে কথা বলা শেষ করে নীল আমার ঘরে আসলো। হাসতে হাসতে বলল, ছি ছি সিথি, তুমি এত গিদর কি করে হলে? ঠিক মতো গোসল করো না, খাওয়া দাওয়া করো না। এই বয়সী মেয়েরা কত সাজগোজ করে চলে, আর ওকে দেখো কিভাবে চলছে, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, তবুও খায় না। রুচির ওষুধ দিও তো ওকে। বাথরুমও মনে হয় ও ঠিকমতো হয় না, তাই খাবার রুচি কম। বাথরুম হওয়ার ট্যাবলেটও দিও তো ওকে। কথাটা শুনে বসা থেকে উঠে দাঁড়ালাম। নীলের কাছে এসে তার কলারটা ধরে চেপে বললাম, একদম চুপ, কোনো কথা বলবে না, একদম আমাকে পচাবে না। নীল আমার রাগ টের পেয়ে জোরে জড়িয়ে ধরল। আমি নড়তেও পারছিলাম না। কলারটা ছেড়ে ওর বুকে মাথাটা নুইয়ে দিলাম। এরই মধ্যে রিদি মহারানীর আগমন, আর শুরু হলো লঙ্কাকাণ্ড। রিদি প্রথমেই এসে আমাদের দুজনকে ধরে ধাক্কা দিয়ে দূরে সরালো। আমি একপাশে সরে গেলাম, বিপরীত পাশে নীল আর আমার মাঝে প্রবেশ করল প্রাচীরের মতো। আমার দিকে তাকালো, মেজাজটা আমার তুঙ্গে। রিদি আমার দিকে তাকিয়ে মুখটাকে কালো করল। রাগের মাত্রাটাও আমার প্রখর, তবু চুপ রইলাম। সে আমার দিকে তাকিয়ে হরহর করে বলা শুরু করল, তোর কি লজ্জা শরম সব চলে গেছে? পরপুরুষের সাথে হেলদুল খেতে লজ্জা লাগে না? কি করছিস এসব? তুই তো দেখি লাজ লজ্জা সব ধুয়ে খাবি। তারপর নীলের দিকে তাকালো। নীলের মুখটা চুপসে গেল রিদির চাহনিতে। রিদির জোরালো কণ্ঠ বেজে উঠল, সিথি না হয় অবুঝ, আপনি তো অবুঝ নয়। সিথিকে এত প্রশ্রয় দেওয়া কেন হচ্ছে? কেনই বা সিথিকে এসবে আশকারা দেওয়া হচ্ছে? আপনার কাছে এরকম আশা করতে পারিনি। কি করছেন এসব? আপনার বোধবুদ্ধি নেই? আমি আজকে খালুকে বিষয়টা জানাবো। রিদির মুখে শেষ কথাটা শুনে আমি ভয়ে কাঁপতে লাগলাম। বাবা মাকে শোনালে আমাকে আস্ত রাখবে না। আমার রাগটা ক্রমশই ভয়ে রূপ নিল। নীলের জবাবের জন্য অপেক্ষা করছিলাম। নীল মুচকি হেসে বলল, সিথির বাবা মায়ের কানে এটাও আমি ঢুকিয়ে দিব যে তুমি আমার সাথে প্রেম করতে চেয়েছো, কিন্তু আমি রাজি না, তাই এমন করছো। আর আমি রাজি না এর পেছনে মূল কারণ হলো আমি সিথিকে পছন্দ করি। তোমার কি মনে হয় আমাকে তারা মেনে নেবে না? যথেষ্ট যোগ্য ছেলে আমি, বয়সটা একটু বেশি সিথির তুলনায়, তাতে কি? সিথির বাবা মা মেনে না নেওয়ার মতো কোনো কারণ নেই। তবে আমি 2 বছর অপেক্ষা করতে বলেছি আমার বাবা মায়ের জন্য। যদি বিষয়টা জটিল হয়, দরকার হলে আমি সিথির দায়িত্ব নেব। নেহাত বিয়ের বয়স হয়নি ওর, না হয় বিয়েই করে নিতাম। এবার তোমার সিদ্ধান্ত, তুমি কি করবে? রিদির মুখে অন্ধকার নেমে আসলো। দাবার বোর্ডে এখন রিদির চেকলিস্টে। নীলকে সে যে গুটি দিয়ে হারাতে চেয়েছিল, রিদি এখন সেই একই গুটি দ্বারা কপকাত। রিদি মুখটাকে কালো করে সিথির দিকে তাকিয়ে বলল, এ নীলই তোকে একদিন ভীষণ কষ্ট দিবে। আজকে ছেলের জন্য নিজের বোনকেও পর লাগছে, তো একদিন ঠিকই বুঝবি। জীবন এত সহজ হলে তো ছিলই।
আমি বাসা থেকে আজই চলে যাব। চোখের সামনে এসব নষ্টামি আমি দেখতে পারবো না। তোর এই অধঃপতনও আমাকে দেখতে হবে, সেটা আমি মেনে নিতে পারবো না। একদিন ঠিক আমার কথাগুলোই তোর মনে হয়ে কান্না করা লাগবে, তখন পাশে কাউকে পাবি না। যে মানুষটা তোর পুরো অস্তিত্ব দখল করে আছে, সে মানুষটা চলে যাবে পুরোপুরি শূন্য করে। সেদিন ঠিক আমার কথার মানেগুলো বুঝবি, তবে ভীষণ দেরি করে বুঝবি। ভালো থাকিস বলেই দৌড়ে ঘরে চলে গেল। হৃদির কথা শুনলে নীলের প্রতি আমার তীব্র সন্দেহ জাগে। বারবার মনে হয় নীল আমাকে ছেড়ে চলে যাবে না তো। এই বিষয়টা আমাকে কেন জানি না বারবার প্রশ্নবিদ্ধ করে। বুকের ভিতর কম্পন তুলে, কষ্টে বুক চৌচির হয়ে যায়। এই ভালোবাসায় আমি ডুবে যেতে চাই। এই তলিয়ে যাওয়া কতটা গভীর হবে জানা নেই, তবে প্রশ্নবিদ্ধ আমার মনে। তবু বেশ শান্তি লাগছে। কি হয়েছে, কি চিন্তা করছো? তেমন কিছু না। হৃদির কথাগুলো শুনলে অনেক খারাপ লাগে কেন জানি না। মনটা খচখচ করে। মনে হয় সত্যি সত্যিই তোমাকে হারিয়ে ফেলব। এই ভালোবাসা আমাকে যন্ত্রণা দিবে, ব্যথা দিবে, কষ্টে ডুবিয়ে মারবে। এমন কেন মনে হয় জানি না। এই মনে হওয়ার কারণটাও আমার জানা নেই, শুধু বুক ফেটে যাচ্ছে। কখনো হারিয়ে ফেললে নিজেকে সামলাবো কি করে? নীল আমার হাতটা শক্ত করে ধরল, কপারে ঠোঁট ছোঁয়ালো। আমি চোখটা বন্ধ করে ফেললাম। চোখের কার্নিশে লজ্জার ছাপ ফুটে উঠছে। নীল আমার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে বলল, প্রিয়তম, কখনো হারাতে দিব না। চোখের পাতায় তোমার মুখটাকেই সবসময় আটকে রাখব। হাতের মুঠোয় তোমার হাতটায় আবদ্ধ রাখব। এ হাত সহজে ছাড়ব না। তোমাকে সবসময় জড়িয়ে রাখব। শুনো, সম্পর্কে কখনো তৃতীয় পক্ষের আগমন আসতে দিও না। যদি ঠকো, বিশ্বাস করেই ঠকো। অবিশ্বাসের চাদরে মুড়িয়ে সম্পর্কটা জটিল করো না। নিজেকে সামলাও, নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখো। বলেই নীল আমাকে ছেড়ে দিল। মাথাটা উপরে তুললাম। মনে হচ্ছিল আমি কোনো শান্তির জায়গায় আমার মাথাটা গুজে দিয়েছিলাম। সে জায়গায় আমি মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। এ ভালোবাসায় আমি ডুবে যেতে চাই। এ শত চেষ্টার পরও আমি নিজেকে সামলাতে পারিনি। এ ভালোবাসায় আমি তলিয়ে গিয়েছি। এ তলিয়ে যাওয়া কতটা গভীর হবে জানা নেই, তবে প্রশ্নবিদ্ধ আমার মনে। তবুও বেশ শান্তি লাগছে। আমি গেলাম। 9টা থেকে হসপিটালে বসতে হবে। তুমি কি কলেজে যাবে না? নীলের কণ্ঠসুরে ভাবনার দেওয়াল থেকে বের হয়ে আসলাম। মৃদু সুরে বললাম, আজকে আর যাব না, কাল থেকে যাব। মাকে একা রেখে যেতে ভয় লাগে। হৃদির কাছে ভরসা পাই না। আজকে নানুমণি আসবে। নানুমণি আসলে শান্তি। কাল থেকে নিয়মিত ক্লাস করব। হঠাৎই প্রশ্ন। আরে এমনি, কলেজ যাওয়ার সময় মোড়ে দাঁড়িয়ে থাকতাম আর কি, তোমাকে এক নজর দেখার জন্য। আবার আসার সময় দাঁড়িয়ে থাকতাম তোমাকে এক নজর দেখার জন্য। এছাড়া কিছু না। আর পাগলামি করো না। হৃদির সাথে বাড়াবাড়িও করো না। সাবধানে থেকো। আচ্ছা বাবা, থাকবো। এত দুশ্চিন্তা করো না তো, যাও তো যাও। নীল মুচকি হাসল। নীলের এই হাসিটায় আমি ডুবে যাই বরাবরই। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। সে হাসতে হাসতে দরজা খুলে বের হয়ে গেল। আমি তার পথ চেয়ে আছি। যতদূর তাকে দেখা যায় দরজা খুলে ততদূর পর্যন্ত চেয়েছিলাম। চোখের আড়াল যখন হলো তখন নিজের মধ্যে সম্ভেদ ফিরে আসলো। পেছন ফিরে তাকিয়ে হৃদির কাণ্ড দেখে ভরকে গেলাম। হৃদি আমার মোবাইলটা হাতে নিয়ে হ্যালদুল খাচ্ছে। কিছুটা বিস্মিত হলাম তার আচরণে। বিস্ময়ের রেশটা মুখ থেকে না কাটতেই সে মোবাইলটা মেঝেতে আছাড় মারল। আমার ভাবান্তর ঘটার পূর্বেই চেঁচিয়ে উঠলাম, তুই আমার মোবাইলটা ভেঙে দিলি কেন? কি করেছি তোর? আমার সাথে এমন কেন করছিস? তোর তো কোনো ক্ষতি আমি কখনো করিনি, তাহলে এমন কেন করছিস আমার সাথে? হৃদির বজ্র কণ্ঠ কানে আসলো, এ মোবাইলেই তোকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে। সিথি, আমি তোর বোন, তোর ক্ষতি আমি চাইব না। নীলকে আমার মোটেও সুবিধার লাগছে না। তোর কার্যক্রম আমার রাগটা অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, তাই মোবাইলটা রাগের বশেই ভেঙে দিয়েছি। আর আজকে আমি চলে যাব। নানুমণি আসার আগেই চলে যাব। খালামণি অসুস্থ, তাই তোর ব্যাপারটা ওনার কান পর্যন্ত নিলাম না। যা করছিস চরম খারাপ হচ্ছে, এটাই মনে রাখিস। তাই বলে তুই আমার মোবাইল ভেঙে দিবি? মোবাইল কি দোষ করছিল? আমাকে এখন বাবা নতুন মোবাইলও কিনে দিবে না। এমন কেন করলি? হৃদির মুখ থেকে আর কোনো কথা বের হলো না। ব্যাগপত্র নিয়ে দরজা দিয়ে বের হয়ে গেল। আমি শুধু বোকার মতো দাঁড়িয়ে রইলাম। মেঝেতে আমার ভাঙা মোবাইলটার অংশবিশেষ পড়ে আছে। কভার এক জায়গায়, সিম আরেক জায়গায়। দামি কোনো মোবাইল না হলেও এটার প্রতি আমার মায়া প্রবল। বাটনগুলো এদিক ওদিক ছুটে গেছে। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। নীলের সাথে কিভাবে কথা বলবো ভেবেও বুকে কষ্টের তাড়ান কম্পন দিচ্ছে। বুকের ভেতরটা বেশ খচখচ করছে। নিজেকে সামলে নিলাম। ভাঙা অংশগুলো একত্র করে জোড়া লাগানোর কাজে লেগে পড়লাম। জোড়া লাগাতে সক্ষম হলেও মোবাইলটা ওপেন আর করতে পারলাম না। চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ছে। দৌড়ে মায়ের রুমে গেলাম।
মায়ের রুমে যেতেই প্রশ্নের সম্মুখীন হলাম। কি রে, রিদি এভাবে চলে গেল কেন? তোর সাথে কি ঝগড়া হয়েছে? মায়ের প্রশ্নের কি জবাব দিব বুঝতে পারছিলাম না। মুখটা স্বাভাবিক করে হালকা গলায় বললাম, আমি জানি না কেন চলে গেছে, ওর নাকি কাজ আছে বলল। অনিল কি চলে গেছে? সে তো কখনই গেছে। তোর হাতে কি? মায়ের প্রশ্নটা শুনতেই আমার কলিজায় কষ্টটা যেন আবারও তাজা হয়ে গেল। গম্ভীর গলায় বললাম, আমার মোবাইল হাত থেকে পড়ে ভেঙে গেছে, নষ্টও হয়ে গেছে। কিভাবে পড়ল? আচমকা হাত থেকে পড়ে গেছে। মা আরেকটা মোবাইল কি কিনে দিবে? এখন মোবাইল কেনার জন্য কি বাড়তি টাকা আছে নাকি বাবু? এখন তো আমার পেছনে তোর বাবার কতগুলো টাকা গেল। মাস দুয়েক পর একটা মোবাইল কিনে দিবনে, সে পর্যন্ত অপেক্ষা কর। আর তোর তো মোবাইলের বিশেষ কোনো প্রয়োজন নেই, এত আপসেট হওয়ার কারণ দেখছি না। শব্দটা উচ্চারণ করেই চলে আসলাম আমার রুমে। মা তো আর জানে না এই মোবাইলটা এখন আমার কত দরকার। নতুন মোবাইল পেতেও মাস দুয়েক অপেক্ষা করতে হবে, আর মায়ের মোবাইলটাও সবসময় আমাকে দিয়ে রাখবে না। রাতে কিভাবে কথা বলবো সে চিন্তায় মগ্ন আমি। আবারও মায়ের রুমে গেলাম। মায়ের মোবাইলটা নিয়ে নীলের নাম্বারটায় কল দিলাম। ওপাশ থেকে সুমধুর কণ্ঠ ভেসে আসলো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আমি সুতীক্ষ্ণ কণ্ঠে জবাব দিলাম, আমি তোমার আন্টির মেয়ে। উচ্ছ্বাসিত কণ্ঠে জবাব আসলো, তোমার মোবাইল বন্ধ কেন? কয়েকবার কল দিলাম বন্ধ দেখাচ্ছে, চার্জ নেই নাকি? মোবাইলটা ভেঙে গেছে। কিভাবে? রিদি ভেঙে দিয়েছে। মানে? বিস্ময় নিয়ে নীল বলে উঠল। এদিকে মুখটা আমার শুকিয়ে গেল। গম্ভীর গলায় উত্তর দিলাম, রিদি ভেঙে দিয়েছে। কেন ভেঙে দিয়েছে সেটা তো বুঝতেই পারছো। আজকে থেকে আর রাতে কথা হবে না। মায়ের ফোন নিয়ে কথা বললে বিপাকে পড়তে হবে। 2-3 মাস আমাদের রাতে কথা হবে না। রাখলাম, মা এখনই ফোনের জন্য ডাক দিবে, পরে সুযোগ পেলে কল দিব। মনটা ভীষণ খারাপ লাগছে। বলেই কলটা কেটে দিলাম। সকাল গড়িয়ে বিকেল হলো। আকাশটার দিকে তাকিয়ে দেখলাম বেশ মেঘ জমেছে। নীল আকাশের উপরে কালো মেঘের আস্তরণটা ঘুরপাক খাচ্ছে। মনে হচ্ছে জোরে বর্ষণ পড়বে। চারপাশ ক্রমশই কালো হয়ে আবারও পরিষ্কার হলো। এই আকাশটাও হয়তো দুটানার আছে, বৃষ্টি হয়ে নামবে নাকি আলোকিত হয়ে নিজেকে তুলে ধরবে। দরজায় খটখট আওয়াজ পেলাম। বিশাল আকাশ থেকে চোখটা নামিয়ে দরজার দিকে দৌড় লাগালাম। দরজা খুলতেই নানুমণির হাস্যোজ্জ্বল মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। কি রে, কেমন আছিস? মন খারাপ নাকি? মুখ এত গোমড়া কেন? আমি যে হারে প্রশ্ন করছো, আমি কোনটা রেখে কোনটার উত্তর দিব বলো তো? আগে ঘরে ঢোকো। তা এখানে দিয়ে গেল কে তোমায়? একা এসেছো নাকি? তোর মামা গাড়িতে তুলে দিয়েছে, একাই আসতে পারি এখন। আমার মেয়ের খবর কি? যত্ন নিচ্ছিস তো ঠিক করে? না, তোমার মেয়েকে আমি অযত্নে রেখেছি। কথা রেখে ঘরে ঢোকো তো। তোমার একটা বদ অভ্যাস, প্যাচালা পাড়া। প্যাচালা পাড়া ছাড়া তুমি থাকতে পারো না। আমার কথাটা শুনে নানু মুখটা গোমরা করে ফেলল। তেমন কোনো উত্তর না দিয়েই ঘরে চলে আসলো। মায়ের কাছে গিয়ে হাজারটা কথা জুড়ে দিল। নানা মারা গেছে বছরখানেক আগে। এরপর থেকে নানুমণির একাকিত্বের সঙ্গী হওয়ার মতো কেউ নেই। তাই যখন যাকে সামনে পায় তার সাথেই কথা জুড়ে দেয়। শেষ বয়সটা হয়তো এমনই। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। সাঁঝের আকাশে রক্তিম সূর্যটা লাল হয়ে ডুবছে। চারপাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। সূর্য ডুবার পরও লালের আভাটা ছড়িয়ে আছে এখনো। পাখিগুলো কিচিরমিচির করে নিড়ে ফিরে যাচ্ছে। ঝিঝি পোকার আওয়াজ প্রখর হচ্ছে। অন্ধকারে চারদিক যেন ডুবে গিয়েছে। মফস্বলে সন্ধ্যার পর বেশ নীরব হয়ে যায়। নীলের সাথে সকালের পর আর কথা হয়নি। নিঃসঙ্গতার সুর বাড়ছে বুকের ভেতর। মনে হচ্ছে আমি ভীষণ একা। খাটে বসে দেয়ালে মাথাটা হেলিয়ে দিয়েছি। দরজার কড়াটা নড়ে উঠল। ভেতর থেকে নানুমণি বলে উঠল, সিথি, দেখো তো কি এসেছে। আমি খাট থেকে নেমে দরজা খুললাম। বুকের ভেতরটায় আচমকা নড়ে উঠল নীলের প্রশস্ত হাসি দেখে। সকল একাকিত্ব যেন তাকে দেখে ঘুচে গেল। মনটা প্রফুল্ল হয়ে গেল। মুখে বাঁকা চাঁদের মতো হাসির রেখা টেনে বললাম, তুমি আসবে, সকালে বললে না তো? সকালে তো ভেবেছিলাম সন্ধ্যায় সময় পাবো না, এখন সময় পেলাম চলে আসলাম। আর তোমার তো মোবাইল নেই যে কল দিয়ে আগে জানিয়ে দিব। ভেতর থেকে নানুমণি আবারও চেঁচিয়ে বলল, সিথি, কে এসেছে? আমার কণ্ঠটাকে জড়ো করে বললাম, নানুমণি, তুমি চিনবে না, মাকে দেখতে ডাক্তার এসেছে। তুমি মায়ের পাশে বসো, আমি ওনাকে নিয়ে আসতেছি। কথাটা শেষ করেই নীলের দিকে তাকালাম। ওর হাতটা শক্ত করে ধরে বললাম, খুব বেশি কথা হয়তো হবে না, ভুলে যেও না, কেমন? নীল আমার হাত থেকে তার হাতটা ছাড়িয়ে একটা বক্স হাতে দিল। সিমটা ভরে নিও। আমি বক্সটা লক্ষ্য করে দেখলাম একটা মোবাইলের বক্স। মুখে আমার হাসি ফুটে উঠল।
গলাটা স্থির করে বললাম, কখন কিনেছ? কিন্তু মা জিজ্ঞেস করলে কি বলবো? লুকিয়ে ব্যবহার করো। যখন তোমার মা কিনে দিবে তখন এটা আমাকে দিয়ে দিও। কথা মিস যাবে না প্রিয়তমা। যাই, তোমার মাকে দেখে আসি। এখানে বেশি সময় কাটালে সন্দেহে বৃষ্টিতে চলে যাব। চাপা সুরে বলে উঠলাম, আচ্ছা। নীল মাকে দেখতে মায়ের রুমে গেল। নানুমণির সাথে যেন কি বকবক করছে। আমার ঘর থেকে সবগুলো কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আমি সে কথায় ততটা মনোযোগও দিলাম না। মোবাইলটার বক্স খুললাম। লাল কভারের একটা মোবাইল, হয়তো নতুন এসেছে। মোবাইলে ঝটপট সিম লাগিয়ে নিলাম। সিমটা লাগিয়েই পাশের রুম থেকে নীলকে কল দিলাম। নীল কলটা কেটে দিল। রাত তখন 11টা। নানুমণির বকবক শুনে হয়তো নীল এতক্ষণে কোপকাত বেশ জোর করেই বিদায় নিল। দরজার কাছে এসে বলল, সিথি, দরজাটা লাগিয়ে দিয়ে যাও। আমি আমার রুম থেকে বের হয়ে হাসতে হাসতে বললাম, এতক্ষণ কি এমন কথা বলছিলে? আর বলো না, তোমার নানু তোমার নানার গল্প জুড়ে দিয়েছে। কোনো রকম নিজেকে বাঁচিয়ে বের হলাম। যে অবস্থায় ছিলাম মনে হচ্ছিল রাত শেষ হয়ে যাবে, গল্প শেষ হবে না। আর তুমিও তো একবার ওই রুমে গেলে না? পাগল না আমি। সেখানে আমি গেলে তোমার কান আরো পুচে যেত, তাই ইচ্ছা করেই যাইনি। নাস্তাও দেইনি তোমায়, কারণ এতে নানুর গল্পের হাট আরও জমে যেত। যা করেছো ভালো করেছো। আমাকে কল দিও 11টার পর। নীল জুতোটা পরতে লাগলো। আচমকা গালে তার ঠোঁট ছুঁয়ে বলল, গেলাম আমি। তার শীতল স্পর্শে যেন আমি শান্ত হয়ে গেলাম। বুকের ভেতরটায় কেমন জানি অনুভূতি বিরাজ করল। এই অনুভূতি প্রকাশ করা ভীষণ কঠিন। মিনিট 5 এভাবেই দাঁড়িয়ে রইলাম। নিজের সত্তা যেন এই 5 মিনিটে বিলীন হয়ে গিয়েছিল। নিজের সত্তার অস্তিত্ব যখন টের পেলাম তখন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দরজাটা লাগালাম। রাতের খাবার খেয়ে নিজের ঘরে আসলাম। দরজাটা লাগিয়ে দিয়ে মোবাইলটা হাতে নিয়ে নীলকে কল দিলাম। কলের ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। কণ্ঠটা কেন অল্প বয়সী মেয়েরই হবে। আমার বুকের ভেতরটা ছেদ করে উঠল এ তার চিন্তা করে। নীলের মোবাইল কার কাছে এটা এত রাতে? হালকা গলায় বলে উঠলাম, আপনি কে? ওপাশ থেকে যা উত্তর আসলো তা শুনে কলিজা কেঁপে উঠল। আমার হাজবেন্ডের নাম্বারে কল দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে আমি কে। আপনি কে এত রাতে ওকে কল করেছেন? মেয়েটার কথাগুলো বেশ শক্ত এবং পাকাপোক্ত ছিল। আমার শরীর যেন কাঁপতে লাগলো। কণ্ঠে জড়তা এসে গেল। কি উত্তর দিব বুঝতে পারছিলাম না। মাথাটা একদম ভার হয়ে মনে হচ্ছিল চোখ বন্ধ হয়ে যাবে। কোনো রকমে কলটা কেটে মোবাইলটা বিছানার নিচে রাখলাম। মাথাটা বেশ গরম হয়ে গেছে। বমি বমিও লাগছে অনেক। কখন মাথা ঘুরে পড়ে যায় বলতে পারবো না। চোখটা যখন খুলি তখন নীল আমার পাশে। নানির মুখটা অন্ধকার। মাও আমার রুমে চেয়ারের এক কোণে বসে আছে। মায়ের মুখটাও আবছা হয়ে আছে। আমার চোখের কার্নিশে মেঘ জমেছে নীলকে দেখে। হাতটা তুলতে নিয়ে লক্ষ্য করলাম হাতে স্যালাইন দেওয়া। আমার চোখ খোলায় যেন সবাই স্বস্তি পেল। নীল মাকে বলল, আন্টি, এবার গিয়ে আপনি বিশ্রাম করুন। এভাবে থাকাটা আপনার জন্য রিস্ক। সিথির জন্য চিন্তা করতে গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়বেন। পরিবারের দুজনই অসুস্থ হয়ে গেলে হ্যান্ডেল করা মুশকিল হয়ে যাবে। মা শুধু দম ঝাড়ল। চেয়ার থেকে উঠে আমার মাথার কাছে আসলো। মাথায় হাত বুলিয়ে দিল কয়েকবার। তারপর উঠে পাশের রুমে চলে গেল। মায়ের এই চুপ হয়ে যাওয়ার বিষয়টা প্রথম না। যখন বেশ চিন্তায় থাকে তখন মা কথা বলতে পারে না, একদম চুপ হয়ে যায়। এখনও যে মায়ের চিন্তার পরিমাণটা অনেক উঁচু হয়ে আছে সেটা মায়ের এই আচরণটাই বলে দিচ্ছে। নীলের কণ্ঠস্বরটা আবারও কানে আসলো, নানু, সিথির জন্য খাবার নিয়ে আসুন। আমি এক্ষুনি আনতেছি বলেই নানু পাশ থেকে উঠে রান্নাঘরের দিকে গেল। এদিকে নীলের দিকে আমি তাকাতেই পারছিলাম না। যতই তাকাচ্ছিলাম ততই কষ্টে বুক ফেটে যাচ্ছিল। ভাঙা গলায় বললাম, তুমি এসেছো কেন? তোমার যে বউ আছে সেটা বলনি কেন? এত বড় সত্যিটা কি করে লুকালে? নীল আমার হাতটা ধরতে নিল। আমি হাতটা নীলের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, একদম হাত ধরবে না, অনেক হয়েছে। তোমার তামাশা দেখার জন্য আমি বসে নিই। আরে তুমি না জেনে এসব কি বলছো? ওই মেয়ে আমার কলিগ তান্নি ছিল। একসাথে দুজনের ডিউটি ছিল রাতে। আমি রাউন্ডে গিয়েছিলাম, মোবাইলটা নিচে রেখে গিয়েছিলাম। তান্নি তোমার ব্যাপারে জানি, ও এমনি একটু মজা করেছে। তাই বলে তুমি যাচাই না করেই শরীরের এই অবস্থা করবে? তোমাকে নিয়ে আর পারলাম না। এরপর তোমাকে কতবার কল করা হয়েছে দেখেছ? দেখবেই বা কিভাবে? এগুলো শুনে তো চিৎপটাং হয়ে গেছ। মজাও বুঝো না কেন? এত অবুঝ হলে চলবে? আমি অবুঝ জানো, তারপরেও কেন মজা করো? যে মজাগুলো আমি নিতে পারি না সেগুলোই কেন করো?
আমি যেমন সেভাবেই সবাই মেনে নিয়েছে, তুমিও মেনে নাও। না মেনে নিতে পারলে বাদ দাও, জোর তো করা হচ্ছে না তোমায়। তবুও যে মজাগুলো আমি পছন্দ করি না, যেগুলো করলে আমার কষ্ট হয়, সেগুলো করতে যেও না। তান্নি বুঝতে পারেনি। সকালবেলা তোমার মায়ের কাছে জানতে পারলাম তোমার জ্ঞান নেই। হন্তদন্ত হয়ে আসি। তান্নি সামলাচ্ছে হাসপাতালের বাকি কাজ। সেও অনুতপ্ত, বুঝতে পারেনি তোমার এমন কিছু হয়ে যাবে। তান্নির সাথে কথা বলবে তুমি? দাঁড়াও, ওকে কল দিই। বলি নীল মোবাইলটা বের করে ওনাকে কল দিলেন। মোবাইলটা আমার কানে ধরা হলো। ওপাশ থেকে হালো শব্দটা ভেসে আসলো। আমি হালো বলতেই ওপাশ থেকে ওনার কথাগুলো ধেয়ে আসলো। এত বোকা কেন তুমি? আমি তো মজা করছিলাম, আর বলেও দিতাম তোমায়। হুট করে কল কেটে এমন অবস্থা করবে বুঝিনি, যদিও বাচ্চা মেয়ে। যাই হোক, আমি তোমার বড় বোনের মতো। দোয়া করব সকল বাধা অতিক্রম করে তোমরা যেন একত্র হতে পারো। ভাঙা গলায় জবাব দিলাম, আমি বুঝতে পারিনি, আর ওই সময় ওই কথাটাও নিতে পারিনি। একদিন বাসায় আসবেন। সে তো তোমাকে দেখতে আসতেই হবে। নিজের যত্ন নিও। কলটা কেটে গেল। নীলের দিকে তাকালাম। বারবার এই মানুষটাকে আমি অবিশ্বাসে মুড়িয়ে দূরে সরিয়ে দিই, আর সে বারবার অবিশ্বাসটাকে বিশ্বাসের চাদরে মুড়িয়ে কাছে টেনে আনে। মুখের কোণে ঈষৎ হাসি আমার। মুগ্ধ নয়নে চেয়ে আছি তার দিকে। নীলের মুগ্ধকর কণ্ঠ কানে আসলো। পরশু তোমাকে আমার বাসায় নিয়ে যাব। আমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেব। আমার বোনও তোমার সাথে পড়ে, ওকেও তোমার কলেজে ভর্তি করিয়েছি। যদিও ও আর্টসে, তবুও তো একসাথেই পড়ো। ওর সাথে পরিচয় করালে তোমার সময় ভালো কাটবে। এর মধ্যেই নানু খাবার নিয়ে চলে আসলো। নীল আর কোনো কথা বাড়ালো না। ঘড়ির কাঁটায় সকাল 7টা। নীল নানুমণির কাছে বিদায় নিয়ে বাসা থেকে বের হলো। নানু আমার দিকে তাকিয়ে চোখ টিপে হাসতে হাসতে বলল, এ বুড়া মনে হয় তোর প্রেমে পড়েছে। আমি কপালটা কুঁচকে নানুর দিকে তাকিয়ে বললাম, বুড়া বলছো কেন? উনি কি বুড়া? দেখতে তো এখনো টকবগে জোয়ান পোলা। বয়সের সাথে সাথে তোমার চোখও গেছে নানু। নানু আমার মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে জবান দিল, তোর অনেক বড় হবে, তাই বুড়া বললাম। আমার নানা আমার 15 বছরের বড় ছিল। মানুষটা আমার তুলনায় বুড়া হলেও আমারে ভালোবাসছিল। তোর নানা এত বড় হওয়ার পরও সবসময় আমার কাছে জোয়ান লাগত। কত সুন্দর আছিল তোর নানা, এখনো চোখে ভাসে। এই পোলাটার নাম কি রে বনু? নীল। কিন্তু হুট করে ডাক্তারের পেছনে লাগলে কেন? তুই বুঝবি না, পোলাটা তোরে ভালোবাসে, তার চোখ বলে দিচ্ছে। বয়সের সাথে চোখের পাওয়ার কমলেও অভিজ্ঞতা কমেনি। নানুর কথায় আমি চুপ হয়ে গেলাম। নানুকে তেমন উত্তর দিলাম না। এখন উত্তর দিতে গেলে হাজারটা গল্প শোনার বিভ্রান্তিতে পড়তে হবে। তাই কথাখানা এড়িয়ে গিয়ে বললাম, হয়েছে, যাও তো এবার, আর কথা বাড়িও না, আমি একটু ঘুমাবো। নানু মুখটাকে কালো করে আমার পাশ থেকে উঠল। কি জানি বিড়বিড় করতে করতে মায়ের রুমে গেল। আমি এদিকে বিছানার নিচ থেকে মোবাইলটা বের করে দেখলাম 56টা মিসড কল, আর প্রতিটা কলেই নীল দিয়েছে। নীলের প্রতি থাকা সব দুটানা যেন নিমেষেই মুছে গেল। তার নম্বরে কল দিলাম। সে কলটা ধরেই একরাশ হাসল। তার হাসির শব্দ কানে আসতেই যেন সব ক্লান্তি দূর হয়ে গেল। নম্র গলায় বলে উঠলাম, সরি। সরি কেন? বারবার তোমাকে ভুল বুঝার জন্য। বারবার তুমি ভুল বুঝবে আর আমি তোমার ভুল ভাঙাবো? তোমাকে আমার মতো করে গড়ে নেব। তা মহারানী, খাবার কি খাওয়া হয়েছে, নাকি বিছানার পাশে নিয়েই শুয়ে আছো? খাবো একটু পর। কথা রেখে এখন খাও, আর শরীর ভালো হলে কাল লুকিয়ে ঘুরতে নিয়ে যাব। সুতরাং ঘুরতে যেতে হলে শরীর ঠিক করতে হবে। ঘুরতে যাওয়ার কথা শুনে যেন মন প্রফুল্ল হয়ে গেল। প্রস্ফুটিত গলায় বলে উঠলাম, আমি এক্ষুনি খাচ্ছি, কিন্তু কাল কখন যাবে? আর কাল কি তোমার ডিউটি নেই? না, কাল ফ্রি একদম। তোমার কলেজ যেন কয়টা থেকে কয়টা? সকাল 9টা থেকে 3টে। তাহলে কাল সকাল 9টা থেকে 3টে পর্যন্ত বাইক দিয়ে ঘুরব। কিন্তু কেউ দেখলে তো বাবা মাকে বলে দেবে, আমি যাব কি করে? তোমার বিএফ আছে কি জন্য? আমি সব ব্যবস্থা করে নেব। তুমি নিশ্চিন্তায় খাও আর ঘুমাও। শরীর ঠিক না করলে কিন্তু ঘুরতে নিয়ে যাব না। আচ্ছা আচ্ছা, রাখলাম।
কলটা কেটে দিলাম। বেশ আনন্দ নিয়েই খাবারগুলো খেলাম। অলস সময়টা টুংটাং করে পার হয়ে গেল। রাতের আকাশে গোলাকার প্রশস্ত চাঁদ। বিছানায় শুয়েই জানালা দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে। চাঁদের আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। অন্ধকার রাজ্যটাও এই আভায় বেশ আলোকিত। নীলের কথা মনে পড়ছে অনেক। এখন পাশে ঢাকলে নীলকে নিয়ে ছাদে উঠতাম। দুজন হাতে হাত রেখে ছাদে 12 কয়েক পায়চারি করতাম। ছাদের দেওয়ালে হেলান দিয়ে আকাশের চাঁদটা উপভোগ করতাম। মাঝে মাঝে চোখটা বন্ধ করে দিতাম, আর নীল সেই চোখে ঠোঁট ছোঁয়াত। আমাদের ছাদে একটা দোলনা আছে। এই চাঁদের আলোয় সেই দোলনায় বসতাম। নীল অবাধ্য হয়ে আমার কোলে মাথা রাখত। আমি তার মাথাটা হাত বুলিয়ে দিতাম। সে চোখটা বন্ধ করত, আর তখনই তার কপালে আমার ঠোঁট ছোঁয়াতাম। কি অদ্ভুত অনুভূতি বিচরণ করছে মনে। ভাবলেই যেন দম ভারী হয়ে যাচ্ছে। চোখটা বন্ধ করে ফেললাম। নীলের মসৃণ মুখ অবয়বটা চোখে ভেসে আসলো। নীলকে খুব কাছে অনুভব করছি। মনে হচ্ছে সে আমার একদম কাছে। এমন সময় মোবাইলটা ভাইব্রেট করে উঠল। অবচেতন মনেই চোখটা খুললাম। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম নীল কল করেছে। কলটা ধরতেই বলল, আজকের চাঁদটা কি দেখেছ? আজকে বছরের সবচেয়ে বড় চাঁদ উঠেছে। এই মুহূর্তে তুমি কাছে থাকলে অনেক ভালো হতো। তোমাকে অনেক মিস করতেছি। এই দূরত্ব যেন ভালোবাসাটাকে আরও প্রবল করে তাড়া করছে। নীলের কথা শুনে আরও গলে গেলাম। অনুভূতির শেষ সীমায় চলে গেলাম। দীর্ঘ নিঃশ্বাস টেনে বললাম, বাসার নিচে আসো, তোমাকে একটু দেখি। প্রিয়তম, আজকে আর আসা যাবে না। গাল ফুলিয়ে থেকো না। আজকে হাসপাতালের সব কাজ সারতে হবে। কাল তো দেখা হচ্ছেই। আচ্ছা, তোমার ইচ্ছা। এখন রাখতে হচ্ছে, কারণ বেশি কথা বলারও সময় নেই। ওকে। কলটা কেটে গেল। অনমনা লাগছে ভীষণ। পরক্ষণেই একটা মেসেজ আসার শব্দ আসলো। মেসেজটা ওপেন করলাম। প্রিয়তম, ধরে নাও আমি তোমার ভীষণ সন্নিকটে। তোমার হাতটা ছুঁয়ে আছি। মুষ্টি করে তোমার হাতটা ধরে আমার বুকে চেপে রেখেছি, আর সহস্রবার তোমাকে বলছি, ভালোবাসি তোমায়। চোখটা বন্ধ করে চিন্তা করতে করতে ঘুমিয়ে যাও। নীলের কথা শুনেই চোখটা বন্ধ করে নিলাম। কল্পনার জগতে নীল আর আমি। সে জগতে বিচরণ করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম জানি না। সকাল 7টায় ঘুম ভাঙল। ঘুম থেকে উঠেই নীলকে কল করলাম। সে কল ধরেই বলতে লাগল, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যাও। তোমার বাসার গেটের এক কোণে দেখো একটা ব্যাগ রাখা আছে। ব্যাগে একটা কালো বোরকা আছে। সেটা পরে তৈরি হয়ে নাও। এমনভাবে মুখ আটকাবে যাতে তোমাকে চিনতে না পারে। তারপর রিকশা নিয়ে তোমার কোচিংয়ের পেছনে ফাঁকা জায়গায় চলে আসবে। আমি সেখানেই দাঁড়িয়ে থাকব। নীলের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। বিস্ময় কণ্ঠে বললাম, বোরকা কখন রেখে গেলে? তুমি তখন ঘুমোচ্ছিলে, তাই তোমাকে কল দিইনি, কারণ আমি জানতাম এই সময় তোমার ঘুম এমনিই ভাঙবে। এখন যা বলছি তাই করো, আর এমনভাবে বোরকা পরো যাতে পরিবারের কেউ বুঝতে না পারে। সেটা তোমাকে ভাবতে হবে না। মিহুর বাসায় গিয়েও বোরকা পরা যাবে। আচ্ছা, যেখানে বলেছি সেখানে এসে আমাকে কল দিও। কলটা কেটে আমি শোয়া থেকে উঠলাম। তাড়াহুড়ো করে গেটের সামনে থেকে বোরকাটা নিলাম। ফ্রেশ হয়ে কলেজ ড্রেস পরে নিলাম। মা আর নানু অনেক বারণ করলো আজকে কলেজ যেতে, কিন্তু আমি তো নাছোড়বান না। আজকে তো আমাকে কলেজ যেতেই হবে। অনেক গুরুত্বপূর্ণ ক্লাসের কথা বলে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে মিহুর বাসায় চলে আসলাম। সেখানে এসেই বোরকাটা পরে নিলাম। বোরকাটা পরে মিহুর বাসা থেকে বের হতে যাবই, তখন মিহু চেঁচিয়ে উঠল, আরে সিথি, তুই এভাবে বের হলেও তোকে মানুষ চিনে ফেলবে। এভাবে বের হলে ধরা পড়বে নির্ঘাত। খানিকটা বিস্মিত হলাম তার কথা শুনে, কারণ নিকাব পরার পরেও কেউ কি করে চিনবে আমায় সেটাই মাথায় ঘুরপাক খাচ্ছিল। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, কিভাবে চিনবে? আমি তো বোরকা পরে আছি। এরকমভাবে তো আমাকে কেউ কখনো দেখেনি, আর চোখ ছাড়াও তো কিছু দেখা যাচ্ছে না। তাহলে চিনবে কি করে? আসলেই তুই বোকাই রয়ে গেলি। আর বুদ্ধিশুদ্ধি তোর মাথায় হবে না। তোর তো মার্কা মারা নীল চোখ আছে। আমাদের এলাকায় এরকম চোখ কারো নেই। যে কেউ তোর চোখ দেখে চিনে ফেলবে তুই সিথি। আর কিছু লাগবে না তোকে চেনার জন্য, তোর চোখই যথেষ্ট। আমি নিজের জিহ্বায় নিজেই কামড় দিয়ে বসলাম। মিহু যা বলেছে একদম ভুল বলেনি, কিন্তু এর উপায় হিসেবে কি করব বুঝতে পারছিলাম না। হালকা গলায় বললাম, চোখ কি করে ঢাকবো এখন?
চোখ বন্ধ করেও তো হাঁটা যাবে না। মিহু তার ব্যাগ থেকে কালো সানগ্লাস বের করে বলল, এটা পরে নে, তাহলে আর কেউ চিনবে না। আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসিস। এত রিস্ক নিয়ে তোকে বের করতেছি, এর জন্য তো কিছু পাও না আমি। মিহুর কথায় মুচকি হেসে বললাম, আগে তো যাই, তারপর না হয় বাকি কথা হবে। এমনিতেই ভাইয়ে বুক ধুকধুক করছে, কখনো তো এমন করিনি, এমনভাবে পালিয়ে কারো সাথে দেখা করিনি। হার্টবিট বেড়ে চলেছে ক্রমেই। আরে তোর মতো মেয়ে ভয় পাচ্ছে? তোকে সবাই চেনে মাফিয়া নামে, আর তুই কি না এসব বলছিস? তুই কি সত্যি সত্যি প্রেমে পড়ে গেলি নাকি? দেখা গেল বাজির প্রেম বাস্তব রূপ ধারণ করল। বলেই মিহু হাসতে লাগল। সে অবশ্য নীল আর আমার বর্তমান পরিস্থিতির কথা জানে না। সে ভেবেই নিয়েছে আমি নীলের সাথে প্রেমটা বাজি জিতার জন্যই করতেছি। অবশ্য আমিই কাউকে কিছু বলছি না। একটা ছেলে বিরোধী মাফিয়া স্বভাবের মেয়ে কিনা প্রেমে পড়ে ভীতু শান্তিশিষ্ট হয়ে গেছে, সেটা বাকিরা জানুক আমি চাই না। মিহুর হাসিটা বেশিক্ষণ স্থায়ী হতে দিলাম না। জোরে একটা থাবা কষিয়ে দিয়ে বললাম, আমার মতো মেয়ে প্রেমে পড়বে? পাডুল নাকি তুই? বাদ দেশে সব কথা। ভয় পাচ্ছি ধরা খেলে বাস ঠাবো বাসায়, তাই এর বাইরে কিছু না। এখন যাই আমি। মিহু কপালটা ভাঁজ করে মলিন মুখে উত্তর দিল, তোর হাবভাব যদিও অন্য কিছু। থাক সেসব কথা, সাবধানে যাস। আর সানগ্লাসটা যত্ন করে দিয়ে যাস, নিজের মনে করে রেখে দিস না। ঠিক আছে। বলেই বাসা থেকে তড়িঘড়ি করে বের হলাম। মিহুর বাসা থেকে মূল রাস্তায় যেতে হেঁটে 5 মিনিট সময় লাগে। রাস্তা দিয়ে হেঁটে যতই সামনে এগুচ্ছিলাম ততই ভয়ে বুক কাঁপছিল। মনে হচ্ছিল এই বুঝি সবাই আমাকে চিনে ফেলবে। নিস্তব রাস্তা, তবুও যেন আশেপাশে মানুষের বিচরণ অনুভব করছিলাম। বেশ হন্তদন্ত হয়েই হেঁটে সামনের দিকে এগুচ্ছিলাম। বুকের কম্পন যেন থামছেই না। এত ভয়, এত ভীতি এর আগে কখনো লাগেনি। জীবনে অকর্ম করেনি এমন কোনো কাজ নেই। তবুও কেন জানি না আজ ভীষণ ভয় লাগছে। শত ভাবনা, শত ভয় নিয়েই মূল রাস্তায় আসলাম। রাস্তায় আসতেই রিকশাওয়ালা বলে উঠল, নানি কোথায় যাবেন? রিকশাওয়ালার কথা শুনে আমার রাগ বেড়ে গেল। আমার মতো বাচ্চা মেয়েকে নানি বলছে? পরক্ষণেই মনে হলো আমার যে সাজগোজ, এর থেকে বেশি ভাবার কথা না। গলাটা কিছুটা ভেঙে বললাম, 3 রাস্তার পেছনে যাব। বলেই রিকশায় উঠে বসলাম। এ প্রেম যে আমাকে কত কিছু করাচ্ছে সেটাই চিন্তা করতেছি। এ প্রেমে মগ্ন হয়ে যে অবাধ্য পথে হাঁটছি, সে পথ কি ঠিক নাকি ভুল সেটাই বুঝে পাচ্ছি না। অবাধ্য হয়ে প্রেমের শেষটা আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে, ভীষণভাবে নাড়া দিচ্ছে। চোখের কোণে অশ্রুবিন্দু জমে উঠেছে। অশ্রুটা পড়বে পড়বে এমন সময় রিকশাওয়ালা মামা ডেকে উঠলেন, নানি চইলা আইছি, নামেন। আমি নিজের মধ্যে নিজেকে ফিরিয়ে আনলাম। অবাধ্য হয়ে চোখের পানিটা আর গোড়াতে দিইনি, আটকে দিলাম চোখের মধ্যেই। রিকশা ভাড়াটা এগিয়ে দিয়ে রিকশা থেকে নামলাম। নীলকে কল করলাম। সাথে সাথেই, কোথায় তুমি? নীল উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তুমি কোথায়? আমি তো কোচিংয়ের পেছনে। দাঁড়াও 2 মিনিট, এখনই আসতেছি। মোবাইলটা ব্যাগে রাখলাম। 2 মিনিটও হয়নি নীল আমার সামনে চলে এসেছে। বাইকে বসে আছে সে। পরনে নীল শার্ট, কালো প্যান্ট, মাথায় নীল হেলমেট। নীল যেন নীলে একাকার। হেলমেটে তার মুখ স্পষ্ট না, তবে তাকে চিনতে আমার ভুল হলো না। নীল সামনে এসেই মুগ্ধ কণ্ঠে বলল, বাইকে ওঠো। আমি বাইকে উঠতে যাব এমন সময় সে বাধা দিয়ে বলল, দাঁড়াও, হেলমেটটা পরে নাও। মুখটাকে মলিন করে জবাব দিলাম, আমি হেলমেট পরতে পারি না। নীল হালকা হাসল, হেলমেটটা নিজ হাতে পরিয়ে দিল। আমি বাইকে উঠে বসলাম। নীলের কাঁধে শক্ত করে ধরলাম। বাইকটা স্টার্টের শব্দ কানে আসলো, আর সুর সুর করে চলতে লাগলা। বাইরে বাতাস এসে আমার বোরকায় ঝাপটা দিতে লাগলো। প্রথম কোনো অল্প পরিচিত ছেলের সাথে বাইকে উঠেছি। এর আগে যতবার উঠেছি বাবার সাথে, তবে নীলের সাথে বাইকে ওঠার অনুভূতি ভিন্ন। উৎফুল্ল কণ্ঠে বলে উঠলাম, আরও জোরে চালাও, আস্তে চালালে হবে নাকি? এত উৎকণ্ঠা কেন তুমি? আরে বোকা মেয়ে, বেশি জোরে চালালে পড়ে যাবে। পড়ব না, তোমাকে তো জড়িয়ে ধরে রেখেছি। আচ্ছা আমরা যাব কোথায়? দেখি, 2 চোখ যেদিকে যায়। কেন, তোমার বাইক চড়তে ভালো লাগছে না? ভীষণ ভালো লাগছে। আমি তোমাকে আরো শক্ত করে ধরি। ধরো। কাতুকুতু দি? একদম না, পড়ে যাব তাহলে। কিন্তু আমার নাছোড়বান মন কেন জানি না নীলের কথায় বাধ্য হতে পারল না। বেশ উৎকণ্ঠা আর উৎফুল্লতে নিয়েই কাতুকুতু দেওয়া শুরু করলাম। নীল বারবার বারণ করছিল, আর আমি অবাধ্যের মতো বারবার কাতুকুতু দেওয়া বহাল রাখছিলাম। সে সাথে খিলখিল করে হাসছিলাম। হাসতে হাসতেই মনে হলো সজোরে শব্দ হলো। শব্দটা যেমন হলো তেমনি কোমরেও জোরে আঘাত পেলাম। বুঝতে আর বাকি রইল না, বাইকটা রাস্তার একপাশে পড়ে গেছে। নিজেকে সামাল দিলাম।
কোমরটা ব্যথায় টন টন করছে, তবুও উঠলাম। নীলও উঠে দাঁড়ালো। ব্যথা পেলেও বড় ধরনের কোনো সমস্যা হয়নি কারো। আমি উঠে দাঁড়াতেই নীল কর্কশ গলায় বলে উঠল, না করেছিলাম তোমাকে কাতুকুতু দিতে? সব সময় ফাজরামি, তাই না? কি উত্তর দিব বুঝতে পারছিলাম না। আমাকে উত্তর দেওয়ার জন্য বেগ পেতে হলো তেমন না, কারণ উত্তর দেওয়ার পূর্বেই সে জায়গায় পুলিশের আগমন ঘটল। নীলের কাছে বাইকের চাবি আর ড্রাইভিং লাইসেন্স চাইল। নীল দিতে ব্যর্থ হওয়ায় বাইকটা থানায় নিয়ে গেল। দুজনেই বসে আছি থানায়। নীলের রাগ আমার ওপর ক্রমশ বেড়ে চলেছে। যেটুকু অকর্ম হয়েছে সেটার দায় যে আমার, সেটা নীল তার চোখের রাগী চাহনি দিয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছে। পিন পতনা নীরবতা থানায়। পুলিশ অফিসার আসার অপেক্ষায় বসে আছি দুজন। পুলিশ অফিসার আসলে যে বড়সড় একটা কাণ্ড ঘটবে সেটা দুজনেই আন্দাজ করতে পারছিলাম। অপেক্ষার প্রহর বেশিক্ষণ গুনতে হলো না। দুজনের সামনে এসে বসলেন এক যুবক। বুঝতে বাকি রইল না ইনি হলেন সে পুলিশ অফিসার। দুজনেই ভয়ে ঢুক গিলতে লাগলাম। ভয়ের মাত্রাটা আরও বেড়ে গেল পুলিশের অচমকা প্রশ্নে। ভয়ের মাত্রাটা আরও বেড়ে গেল পুলিশের আচমকা প্রশ্নে। পুলিশ অফিসার প্রশ্নটা নীলের দিকে ছুঁড়ে না দিয়ে আমার দিকে প্রশ্নের তীর ছুঁড়ে দিলেন। এ লোক তোমার কি হয়? ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল। কি পরিচয় দিব বুঝে উঠতে পারছিলাম না। প্রেমিক পরিচয় তো ভুলেও দেওয়া যাবে না। পরিচয় দেওয়ার মতো সম্পর্কই যেন খুঁজে পাচ্ছিলাম না। বেশ নীরব হয়ে বসে থেকে হুট করে জোরে সোরেই বলে উঠলাম, উনি আমার আপন মামা হয়, আমার মায়ের ছোট ভাই। আমরা নানু বাড়ি যাচ্ছিলাম। আমি পর্দা করি তো, তাই বোরকা নিকাব পরে বের হই, আর বাইকে বোরকা সামলাতে না পেরে পড়ে গিয়েছিলাম। মামাও হয়তো বাইক নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাই অ্যাক্সিডেন্টটা হয়। এমনিতে মামা বেশ ভালো বাইক চালায়। কথাগুলো বলে আমি নিচের দিকে তাকালাম, আর চোখে নীলের দিকে দৃষ্টি দিলাম। নীল আমার দিকে ভ্যাবাচ্যাক্কা খেয়ে চেয়ে আছে। সে হয়তো ভাবতেও পারেনি আমি এমন উত্তর দিব। তবে সে কি ভাবল তা দেখার বিষয় এখন না। এ পুলিশের হেফাজত থেকে বের হওয়াটাই এখন মুখ্য। বুদ্ধি করে এই সম্পর্ক বলেছি বলেই জটিল বিষয়টা বেশ সরল হয়ে গেল। পুলিশ অফিসার অন্তত সম্পর্ক নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না। উনিও বিশ্বাস করে নিলেন আমরা মামা ভাগ্নি। এক তো নীলের সাথে আমার বয়সের ফারাক বেশি, তার উপর নীলের মাথায় চুল কম, কপালটা বেশ ফাঁকা, তাকে দেখলে মামা মামা একটা ভাব লাগেই। অপরদিকে আমার বয়স কম, তাই পুলিশ অফিসার উত্তরটা বেশ সিরিয়াসভাবেই নিয়েছেন। তেমন জটিল কোনো প্রশ্নের সম্মুখীন হতে হলো না। তবে বাইক পুলিশ হেফাজত থেকে নিয়ে যাওয়ার জন্য ৩,০০০ টাকা জরিমানা করা হলো। নীল আর কথা বাড়ালো না। যথারীতি নিজের পকেট থেকে ৫০০ টাকার ৬টা নোট বের করে পুলিশের হাতে গুজে দিলেন। অতঃপর সকল ফর্ম্যালিটি শেষ করে আমরা দুজন থানা থেকে বের হলাম। দ্রুত বাইকে উঠলাম। নীলও বাইকটা স্টার্ট দিয়ে মিনিট ৫-এর মধ্যে থানার রাস্তাটা পার করল। মিনিট ১০ বাইকটা বেশ জোর গতিতে চলল, আর আমি নিশ্চুপ হয়ে পেছনে বসে আছি। কোনো কথাই আমার মুখ দিয়ে বের হচ্ছে না। মিনিট ১০ পর বাইকের গতি মৃদু হয়ে থেমে গেল। বাইকটাকে একপাশে দাঁড় করিয়ে আমার হাতের বাহু ধরে নামানো হলো। নীলের কর্কশ গলা আমার কানে এসে ধাক্কা দিল। আমি তোমার কোন জন্মের মামা হই? আমাকে তোমার মামা লাগে? কি উত্তর দিয়েছ তুমি? ভাইও তো বানাতে পারতে। এক লাফে মামা বানাতে গেলে কেন? যা সত্যি তাই বলতে, সমস্যা হলে আমি দেখে নিতাম। তাই বলে আমাকে তোমার মামা বানিয়ে দিবে? তখন ওদের সামনে তো কিছু বলতে পারিনি। এখন মন চাইছে তোমার গালের ঠাটিয়ে একটা চড় দিয়ে দাঁতগুলো ফেলে দিই। সম্পর্কের মানে বুঝো? নীলের কথা শুনে আমার কপালটা আপনা আপনি ভাঁজ হয়ে গেল। রাগটাও হালকা বাড়ল। কিছুটা জোর গতিতেই বলে উঠলাম, তো কি বলবো? প্রেমিক? আমি এটা বলি আর তোমাকে আমাকে ধরে থানায় রেখে দিক, তাই না? তারপর বাবা মাকে খবর দিয়ে এনে ধরিয়ে দেওয়া হোক, তোমার নামে নাবালক মেয়ে কিডন্যাপের মামলা হোক। এটাই তো চেয়েছিলে, তাই না? একটা ডাক্তারের মাথা যে এত গোবর ঠেসা জানা ছিল না। শুনো, সব জায়গায় সবকিছু সত্যি বলে হ্যান্ডেল করা যায় না। এই বিষয়টায় আমার উত্তর যথার্থই ছিল। দেখলে না, পুলিশ অফিসারও আমার সব মিথ্যা স্বীকারোক্তি কত সহজে মেনে নিলেন। অন্য উত্তর দিলে কি তা মানত? একদম আমার সাথে রাগ দেখাবে না। আমি যা করেছি ভালোর জন্য। নীল চুপ হয়ে গেল, তবে তার রাগটা এখনো কমেনি। সেটা তার লাল বর্ণের চোখ দেখেই বোঝা যাচ্ছে। রাগটা স্থায়ী রেখে নীল বলে উঠল, মেনে নিলাম তোমার উত্তর ঠিক আছে, কিন্তু বাইকে বসে না করা সত্ত্বেও কাতুকুতু কেন দিলে? এ অকাজটা না করলে আজকে এই ঘটনার সম্মুখীন হতে হতো না। তোমাকে নিয়ে ঘুরতে বেরোনোটাই আমার ভুল হয়েছে। দিনটাই মাটি করে দিলে। সহজ বিষয়গুলো তোমার জন্য বারবার জটিল হচ্ছে। বলেই নীল চুপ হয়ে গেল। রাগে সে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। তার রাগের মাত্রাটা যে প্রখর সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। দু কান ধরে নীলের সামনে দাঁড়িয়ে পড়লাম। চোখগুলো মিটমিট করে বললাম, আমি তো এমনই, তুমি তো জানো। তারপরও রেগে কেন যাও? কান ধরে সরি বলতেছি, প্লিজ রাগ করো না। এমন ভুল আর হবে না। তাড়াতাড়ি মাফ করে দাও, না হলে বেশিক্ষণ কান ধরে থাকলে আশেপাশের মানুষের নজরে পড়ব।
নীল আমার দিকে তাকালো, আমার চোখে তার চোখে যেতেই যেন সব রাগ তার থেমে গেল। হালকা হেসে বলল, এটাও একটা অভিজ্ঞতা হলো। রাগ করিনি, কান ছাড়ো, না হলে মানুষ চিড়িয়াখানার বানর ভেবে ধরে সেখানে নিয়ে যাবে। বাইকে বসো, একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? আগে ঠিক করে বসো আর স্থির হয়ে থাকো, গেলেই তো দেখতে পারবে। এত অস্থির হবার কিছু হয়নি। নীলের কথার জবাব দিলাম না, তাকে জড়িয়ে ধরে তার পিঠে মাথাটা ঠেকিয়ে বাইকে বসলাম। চোখটা বন্ধ করে তাকে অনুভব করতে লাগলাম। মনে হচ্ছিল পরম শান্তির কোনো যাত্রায় আমি এগিয়ে যাচ্ছি, যে যাত্রা শেষ করতে ইচ্ছে করছে না, শুধু যাত্রাপথটা সুন্দর করে এগিয়ে নিতে ইচ্ছে করছে। এ যাত্রার শেষ গন্তব্য যেন অজানা, শত শান্তির মাঝেও যেন একটা অস্থিরতা গ্রাস করে এ যাত্রার শেষ কি হবে এটা ভেবে। চোখের কোণে ক্রমশই শিশির বিন্দু জমাট বাঁধতে শুরু করল। বিন্দুটা কখন গড়িয়ে পড়বে সে অপেক্ষায়। আর কিছু ভালো লাগছে না। কেন জানি না, ভালো লাগার সকল জায়গা নীল দখল করে রেখেছে। চোখটা ভিজে আসছে ক্রমশই। নীলকে হারানোর কথা চিন্তা করলে নিজেকে বেশ ছন্ন ছাড়া আর অস্থির লাগে। বাইকটা থেমে গেল, হালকা ব্রেক কষা হলো। আমি নীলকে আরও জোরে চেপে ধরলাম। নীল বাইকটা থামিয়ে আমার হাত দুটো তার বুকে আরও চেপে ধরে বলল, ছাড়বে না? ইচ্ছা করছে না। ছেড়ে একটু বাইক থেকে নামো, চারপাশটা দেখো। এখনো চোখ বন্ধ করে আছো? এভাবে থাকতেই ভালো লাগছে ভীষণ। তাহলে 5 মিনিট এভাবেই থাকো, তবে চোখটা খুলো, ভালো লাগবে। কোথায় এসেছি আমরা? চোখ না খুললে বুঝবে কি করে? আমাকে ছেড়ে চোখটা খুলে দেখো। নীলের হাতটা চেপে ধরলাম আমিও। চোখটা খুলে চারপাশে তাকালাম। নিরিবিলি একটা জায়গা। দুপুরবেলাতেও বেশ শান্ত পরিবেশ বিরাজ করছে। খানিক দূরে নদী বয়ে গেছে। চারপাশটায় হাজারো গাছের মেলা। আশেপাশে কেউ নেই। মনে হচ্ছে না এখন ভর দুপুর। এখানের পরিবেশ জানান দিচ্ছে এখন সবে সকালে সূর্য উকি দিয়েছে। চারপাশটা বেশ শীতল। বাতাস এসে কানে ভালোবাসার সুর তুলছে। নদীর কলকল পানির শব্দেও যেন কানে আসছে। নীলের হাতটা ছেড়ে দিলাম। বাইক থেকে নামলাম। মুগ্ধ নয়নে চারপাশটা অবলোকন করলাম। নীল আমার দিকে তাকিয়ে আছে। এবার আমিও তার দিকে তাকালাম। উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলাম, এই জায়গা তুমি চিনো কি করে? আগে কি কখনো এসেছো? এত সুন্দর জায়গা, অথচ কখনো নাম শুনলাম না। তোমার পছন্দ হয়েছে? ভীষণ। বললে না তো এ জায়গার সন্ধান কোথায় পেলে তুমি? মাঝে মাঝে মন খারাপ হলে এই জায়গায় চলে আসি। একদিন বাইক দিয়ে শহরে যাচ্ছিলাম, জায়গাটায় হুট করে চোখ গেল দূর থেকে। কাছে আসার পর মনে হলো এর চেয়ে সুন্দর জায়গা আর কোনোটাই হতে পারে না। সেদিন মন খারাপ ছিল প্রচণ্ড। কেন জানি না এই জায়গায় আসার পর মন খারাপের কারণটা ফিকে হয়ে যায়। সেদিনের পর থেকে এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। যখন মন খারাপ হয়ে যায় তখনই এখানে চলে আসি। কিছুক্ষণ চুপ করে বসে থাকি, তারপর আবার বাসায় চলে যাই। এখন তো রোগের চাপ, সময় তেমন পাই না, তাই অনেক দিন আসা হয়নি। আজকে তোমায় নিয়ে আসলাম। আমার মুখে ঈষৎ হাসি। হালকা গলায় বললাম, ভালোবাসি তোমায়। নীল আমার হাতটা ধরে তার বুকে চেপে ধরে জবাব দিল, তোমাকেও বড্ড ভালোবাসি আমি। চলো সামনে যাওয়া যাক। নীলের হাতটা ধরে সামনের দিকে এগুতে লাগলাম। এই প্রথম নীলের হাতটা ধরে পাশাপাশি হাঁটছি। এই হাঁটার দৃশ্যটাই আমার স্মৃতিতে প্রিয় স্মৃতির তালিকায় থাকবে। মৃদু বাতাস গায়ে লেপটে পড়ছে। নীলের হাতে ক্ষণে ক্ষণে চিমটি কাটছি, আবার ক্ষণে ক্ষণে চেপে ধরছি। হাঁটতে হাঁটতে নদীর কিনারে আসলাম। নিস্তব চারপাশ। নদীর পানির কলকল শব্দ ব্যতীত আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। নদীর পাড়ে দুজনেই বসে পড়লাম। পাশাপাশি এভাবে বসার মধ্যেও ভালোবাসার মাতাল সুখ খুঁজে পাচ্ছিলাম। সময়টা এখানে থমকে গেলে কতই না ভালো হতো। কত ভাবনা মনে ঘুরপাক খাচ্ছে। নীলের মোলায়েম সুর কানে আসলো, এখানে আমরা বিয়ের পরও আসব, তখন সূর্য ডুবা দেখে যাব। এখন তো একসাথে সন্ধ্যা পর্যন্ত থাকা সম্ভব না। যখন আমাদের বিয়ে হয়ে যাবে তখন এখানে এসে অর্ধরাত পার করব। তুমি আমার কাঁধে হেলান দিয়ে থাকবে, আর আমি তোমার মাথায় মাথা ঠেকিয়ে রাখব। তারপর মুগ্ধ নয়নে দুজন আকাশের প্রশস্ত চাঁদটা দেখব। দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেলব। তারপর চোখ বন্ধ করে দুজন দুজনকে অনুভব করব। নীলের কথাগুলো আমি চোখ বন্ধ করেই শুনছিলাম। এই দৃশ্যটা যেন চোখে ভেসে উঠল। কিছু না বলেই নীলের কাঁধে মাথাটা ফেলে দিলাম। কতক্ষণ মাথা ফেলে চুপ ছিলাম জানি না। নীরবতার রেশ কাটে একটা অচেনা মেয়েলি কণ্ঠসুরে। নীরবতার রেশ কাটে একটা অচেনা মেয়েলি কণ্ঠসুরে। খানিকটা চমকে গিয়ে পেছন ফিরে তাকিয়ে বরফের মতো হিম হয়ে গেলাম। মিহু, কবিতা, তুর্য, সায়রান, শুভ্রা, সৌভিক, তুনয়, তামান্না দাঁড়িয়ে আছে। চোখ আমার কপালে উঠে গেল।
এরা এখানে আসলো কি করে? সব যেন এলোমেলো লাগছে, উত্তর মেলাতে পারছিলাম না। কিছু বলে ওঠার আগেই জোরে চিৎকার কানে আসলো। সবাই একজোট হয়ে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ। আমার বিস্ময়ের রেশ আরও বেগে গেল। আমার জন্মদিন আমিই ভুলে গিয়েছিলাম। প্রতি বছর মা এই দিনে সকাল সকাল পায়েস রান্না করে দিত। মায়ের পায়েসের সুঘ্রাণেই মনে করিয়ে দিত আমার জন্মদিন। এবছর মা অসুস্থ থাকায় নিজের জন্মদিনের কথা বেমালুম ভুলে বসেছিলাম। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। চুপ হয়ে দাঁড়িয়ে আছি। পরিকল্পনাটা কার বুঝতে পারছি না। নীরবতা আমাকে বেশ ভালোভাবেই গ্রাস করছে। আমিও নীরবতা কাটানোর চেষ্টা করিনি। মিহুর কথা শুনতে লাগলাম দাঁড়িয়ে। ভাইয়া, এত দেরি কেন হলো? আপনারা তো বাইকে এসেছেন, আমাদের আগে চলে আসার কথা। সে কখন আমরা চলে এসেছি। আপনি যেভাবে প্ল্যান করেছিলেন সেভাবেই সব গুছিয়ে রেখেছি। পরে আপনার মেসেজ পেয়ে বুঝতে পারলাম আপনাদের আসতে দেরি হবে। ফোন দিলাম, অনেকগুলো ধরেন না। নীলের মুগ্ধ কণ্ঠস্বরে উত্তর আসলো, আরে ঝামেলায় পড়েছিলাম। সে কাহিনী পরেও বলা যাবে। তোমার বান্ধবীর মাথার তার তো কয়েকটা ছেঁড়া, জানি। সারাদিন যা করেছে কি আর বলবো। সহজ কাজগুলো জটিল করেছে। কেক নিয়ে এসেছো তো? কবিতা চিৎকার করে বলে উঠল, আপনি যেভাবে বলেছেন সেভাবেই সবটা করেছি। ওই তো দূরে কেক সাজানো। সবার কথোপকথনে বুঝতে পারলাম সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনাটা নীলেরই ছিল। এমনভাবে সারপ্রাইজ পাবো কল্পনাও করতে পারিনি। মায়ের অসুস্থতার জন্য ভুলেই গিয়েছিলাম আজকে ২৭ সেপ্টেম্বর। এত কাহিনীর সম্মুখীন হয়েছি যে নিজের জন্মদিনের কথা ভুলে যাওয়া অস্বাভাবিক না? এমন সময় নীল আমার চোখটা চেপে ধরল। আমি নীলের হাতটা ধরে বলতে লাগলাম, আরে করছো কি? চোখ ছাড়ো। তনয় আর সৌভিক উঁচু গলায় হাসতে হাসতে বলল, সিথি, তুই এত অস্থির কেন? তোকে তো ভাইয়া কিডন্যাপ করে নিয়ে যাবে না। চোখ যখন ধরেছে কারণ তো অবশ্যই আছে। তোরা ঠিক কি করছিস বলতো? মিহুর বাসা থেকে সকালে বের হলাম, সেও কিছু বলল না। আমার থেকে তোদের কাছে নীল বেশি হয়ে গেল, তাই না? তুর্যের অট্টহাসি কানে আসলো। বললে কি আর এমন সারপ্রাইজ হতি? শোন, আমরা তোর ফ্রেন্ড। তোকে খুশি করতে কেউ চাইলে বাধা দিব না, কিন্তু কেউ কষ্ট দিলে অবশ্যই বাধা দিব। নীল ভাইয়া তো তোর হাসি মুখটাই দেখতে চেয়েছে, সেখানে বাধা দিয়ে কি করে? সবার কথা শুনছিলাম আর অন্ধের মতো সামনের দিকে এগোচ্ছিলাম। মনের ভেতরটা প্রশান্তিময় হয়ে উঠল। কি জানি অপেক্ষা করছে জানি না, তবে ভালো কিছুই অপেক্ষা করছে সেটাই বুঝতে পারছি। দিনকে দিন নীল আমার মনের সমস্ত জায়গা বিচরণ করে নিচ্ছে। এই জায়গাটা কখনো যেন খালি হয়ে না যায় সে চিন্তা করতেই মনে অজানা ভয়ও গ্রাস করে মাঝে মাঝে। একদিকে তার প্রতি অধিক ভালোবাসাও কাজ করে, অপরদিকে তাকে হারিয়ে ফেলার যন্ত্রণাও গ্রাস করে। এই দুটানা চিন্তা বেশ যন্ত্রণা দেয়। আমি থেমে গেলাম। নীল আমার চোখটা ছেড়ে দিল। সামনের দিকে তাকিয়ে আরও বেশি সারপ্রাইজ হলাম। পাশাপাশি দুটো নৌকা নদীর কিনারায় দাঁড় করানো। একটা নৌকার মেঝেটা সাদা আর লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। ছাউনির এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত কয়েকটা ইংরেজি অক্ষর দিয়ে সাজিয়ে লেখা আছে হ্যাপি বার্থডে। ফুলের মাঝখানে একটা কেক। নৌকার কার্নিশটা বেলুন দিয়ে সাজানো। ছাউনির ভেতরটায় কি আছে দেখা যাচ্ছে না। আমি কোনো কথাই যেন বলতে পারছিলাম না। জীবনের প্রথম এরকমভাবে জন্মদিন উদযাপন হচ্ছে। চোখ দিয়ে গড় গড় করে অশ্রু ঝরছে। এই অশ্রুটা কষ্টের না, আনন্দের। আবেগটা ধরে রাখতে পারিনি বলেই চোখ দিয়ে অশ্রু নামিয়ে আবেগের বহিঃপ্রকাশ ঘটালাম। নীলকে কেন জানি না ঝাপটে ধরলাম। এমন সময় পার্টি স্প্রের আগমনে মনে হচ্ছিল তুলোর মতো চারপাশে বরফ কণা উঠছে। হ্যাপি বার্থডে টু সিথি ধ্বনিতে যেন চারপাশ মুখরিত। নীলও আমাকে জোরে ধরে বলতে লাগল, আরে পাগলি, কাঁদছো কেন? নিজেকে সামলাও। আমি কষ্টে কাঁদছি না। আমি ভাবতেও পারিনি কেউ কখনো আমাকে এভাবে সারপ্রাইজ দেবে। কতটা ভালো লাগছে বুঝাতে পারবো না। সবকিছু আমাদের ভাবনার মধ্যে হয় না পাগলি। আমি চাইব সবসময় তোমাকে এরকম ভাবনার বাইরের সুখগুলো খুঁজে দিতে। বৃদ্ধ হলেও তোমার প্রেমিক রোম্যান্টিক আছে। তোমাকে তো কখনো আমি বৃদ্ধ বলি না, সবসময় তোমায় আমি টকবগে যুবক বলি। তোমার বয়সের তুলনায় আমি বৃদ্ধ, বেমানান বটে। এবার আমাকে ছাড়ো। তোমার ফ্রেন্ড সার্কেল কি না কি ভাবছে, নিজেকে সামলাও। নীলের কথায় নিজেকে সামলে তাকে ছেড়ে দিলাম। সাজানো নৌকায় আমি আর নীল উঠলাম, আর পাশের নৌকাটায় আমার ফ্রেন্ড সার্কেলের সবাই উঠল। কেকটা কেটে সবাইকে খাইয়ে দিলাম। দুটো মাঝি ততক্ষণে নৌকায় এসে হাজির হলো। দুটো নৌকা চলতে লাগলো। আমি আর নীল এক নৌকায়, অপর নৌকায় তারা। নৌকাটা মাঝ নদীতে আসতেই নীল ছাউনির তল থেকে একটা পাখির খাঁচা নিয়ে আসলো। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই পায়রা নিয়ে এসেছো কেন? পায়রাটাকে মুক্ত করে দাও। ধরে নাও ভালোবাসার স্মৃতিস্বরূপ একটা বন্দি পাখিকে আমরা ডানা মেলে উঠতে দিয়েছি। নৌকায় দাঁড়ালাম।
পেছন থেকে সে আমাকে ধরে রেখেছে। পায়রাটা হাতে নিয়ে আকাশে ছেড়ে দিলাম। সাথে সাথে আরও কতগুলো পায়রা যোগ হলো। পাশের নৌকা থেকে আমার ফ্রেন্ড সার্কেলের সবাই আরও পায়রা মুক্ত করল। গ্যাস বেলুনগুলো উড়তে লাগল। নীল আমার হাতে একটা ফানুস ধরিয়ে দিল। ফানুসটাও অজানা গন্তব্যে উড়তে ছেড়ে দিলাম। সে আমাকে ধরে নৌকায় বসালো। নৌকায় বসে আকাশটার দিকে তাকালাম। পায়রাগুলো ছুটে চলেছে অজানা গন্তব্যে। ফানুসটা জ্বলতে জ্বলতে ছুটে চলেছে অচেনা শহরে। গ্যাস বেলুনগুলো গন্তব্যহীন হয়ে হেলদুল খাচ্ছে। এত মুখরিত পরিবেশ যেন মনটাকে শীতল করে দিল। এবার নীলের দিকে তাকালাম। সে আমার পাটা টেনে তার হাঁটুর উপর রাখল। ততক্ষণেও বুঝে উঠতে পারছিলাম না সে কি চাচ্ছে। বুঝে ওঠার জন্য খুব বেশি অপেক্ষাও করতে হলো না। কিছুক্ষণের মধ্যে একটা রূপার পায়েল পায়ে পরিয়ে দিল। তারপর আমার হাতটা ধরে চোখে চোখ রেখে বলল, প্রতিজ্ঞা করছি সারা জীবন তোমার পাশে এভাবেই থাকব। তোমার ছোট ছোট খুশিগুলোকে যত্ন করে রেখে দিব। তোমাকে কখনো কষ্ট পেতে দিব না। কষ্ট দিলেও চেষ্টা করব তোমার কষ্টটা কমিয়ে দিতে। তোমাকে আমি ভালোবাসি, বড্ড ভালোবাসি। সারা জীবন তোমার পাশে থাকতে চাই, এভাবেই ভালোবাসতে চাই। নীলের বুলিতে নিজেকে মিশিয়ে ফেলেছি কখন জানি না। চোখের নেশায় কখন ডুবে গিয়েছি জানি না। অকপটে বলতে লাগলাম, জানি না তোমায় এত ভালো কি করে বাসলাম। তোমার চোখে কেন আমি ডুবে যাই জানি না। তোমার মায়া কাটিয়ে ওঠা বড় দায়। তোমাকে এত ভালোবাসি বলেই কি তোমাকে হারিয়ে ফেলার এত ভয় পাই? তুমি আমার অস্তিত্বের সমস্ত জায়গায় বিচরণ করছো। কখনো তোমাকে হারিয়ে ফেললে আমি শুধু তোমাকে হারাবো না, বরং আমার অস্তিত্বটাকে বিলীন করে ফেলব। হয়তো সেদিন মরেই যাব। নীল আমার মুখটা তার হাত দিয়ে চেপে ধরল। কিছুটা ক্ষিপ্ত হয়ে জবাব দিল, মরে যাওয়ার কথা একদম বলবে না। এ কথা ফের যদি বলেছ, চাপায় একটা দাঁতও থাকবে না, কষিয়ে চর দিয়ে সব ফেলে দিব। নীলের কথা শুনে হালকা হাসলাম। এ শাসন কষ্ট দেয় না, এ মিষ্টি শাসন আরও ভালো লাগার অনুভূতি দেয়। নীলের বুকে মাথাটা ঠেকিয়ে দিলাম। হাসতে হাসতে বললাম, কখনো যদি হারিয়ে যাই কি করবে? খুঁজে নিব। মাঝে মাঝে আমি ইচ্ছে করে লুকিয়ে পড়ব, আর তুমি আমাকে কিভাবে খোঁজো সেটা দেখব। তোমার অস্থিরতা আমি অবলোকন করব, তোমাকে মিষ্টি যন্ত্রণা দিব। লুকিয়ে থেকো, হারিয়ে যেও না। তোমাকে হারালেও বড্ড কষ্ট আমার হবে। যন্ত্রণা আমাকে ঘিরে ধরবে। স্বাভাবিক কাজগুলো আমি করতে পারবো না। তোমাকে হারানোর ভয় আমারও কাজ করে। তফাৎ এটাই, তুমি সবসময় বলে প্রকাশ করো, আমি করতে পারি না। এ বলদটা তো মনের অব্যক্ত কথাগুলোও বলতে পারে না সাজিয়ে। আমি এ বলদটাকে কথা বলা শিখিয়ে নিব। যখনই বলদ ডাকার সুযোগ পেলে হাতছাড়া করলে না। কি অকপটে নিজের ভবিষ্যৎ স্বামীকে গালি দিচ্ছ? নীলের কথা শুনে আরও হেসে দিলাম। এখন মনে হচ্ছে নীল আমার বয়সে ছোট, আমি তার বয়সে বড়। মাথাটা তার বুকে ঠেকিয়ে বললাম, বড্ড ভালোবাসি তোমায়। কোনো এক চিৎকারের আওয়াজ আবারও কানে আসলো। সে সাথে আরও বড় একটা সারপ্রাইজ পেয়ে স্তব্ধ হয়ে গেলাম। মুখের কথাও যেন উড়ে গেল। আকাশটা তারকাবাজিতে ভরপুর। পাশের নৌকা থেকে ফুলের পাপড়ির ছিটা আসছে। নৌকাটা ভেসতে ভেসতে তীরে এসে পৌঁছল। তীরের পাশে একজন ছেলে আর মেয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা নীল পাঞ্জাবি আর মেয়েটা নীল শাড়ি পরেছে। প্রশ্নের জট পাকছে মনে, ওনারা কে এটা ভেবে। নীল আমার হাতটা ধরল। বুঝে ওঠার আগেই কোলে তুলে নিল। আমি তার ঘাড় ধরে আছি শক্ত করে। নৌকা থেকে নামিয়ে আনা হলো আমাকে। কোল থেকেও নামানো হলো। নৌকা থেকে নেমে অচেনা দুজন মানুষের দিকে তাকিয়ে আছি আমি। কিছুই বুঝতে পারছি না হচ্ছে কি বা হবে কি। বেশ সংশয় নিয়ে নীলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ওনারা কে? নীল আমার প্রশ্নটা বেশ বিলম্ব করে দিচ্ছে। পাশের নৌকা থেকে ইতোমধ্যে আমার বন্ধুরা নেমে গেছে। এই প্ল্যানটা তাদেরও হয়তো অজানা, তাই তারাও বেশ নীরব হয়ে কাহিনী পর্যবেক্ষণ করায় ব্যস্ত হয়ে পড়ল। নীলের মুখ থেকে বিলম্বিত উত্তর আসলো, আমার বেস্ট ফ্রেন্ড রনক আর তার সহধর্মিনী এবং আমার মেয়ে বেস্ট ফ্রেন্ড তুষা। স্কুলে আমরা একসাথেই পড়াশোনা করেছি। তারপর আমি অ্যাডমিট নিয়েছি মেডিকেলে, আর ওরা অ্যাডমিট নিয়েছে ভার্সিটিতে। সামনেই ওদের বাড়ি। অফিস থেকে ছুটি পেয়েছে দুজনেই, তাই বেড়াতে এসেছে। ভাবলাম তোমাকে নিয়ে এবং বাকি সবাইকে নিয়ে একটু ঘুরে আসলে মন্দ হয় না। বলেই নীল হাঁটু ঘেরে বসে পড়ল। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। পকেট থেকে সে একটা আংটি বের করে আমার হাতটা ধরল। তারপর হালকা হেসে বলল, আমার বেস্ট ফ্রেন্ড বলেছিল আমার হবু বউকে যখন আংটি পরাবো তখন তাদের সামনে যেন পরাই। আমি তাদের কথা রাখতেছি। আমি বিয়ে করলে তোমাকেই করব। সার্টিফিকেটে হয়তো তোমার বয়স এখনো কমপ্লিট হয়নি, তবে সময় মতো আমি তোমাকে আমার করে নিব। এই আংটিটা তোমায় পরিয়ে দিচ্ছি। খবরদার, যত বাধাই আসুক খুলবে না। কখনো যদি আমি হারিয়েও যাই তবুও খুলবে না। হুট করে একদিন ফিরে এসে হাতে এই আংটিটা দেখতে চাইব। আই লাভ ইউ পাগলি বুড়ি। হাততালির শব্দ কানে আসলো।
রনক ভাইয়া আর তুষাও হাসতে হাসতে বলল, অটুট থাকুক এ ভালোবাসা। আংটিটা আমার হাতে পরানো হলো। হাতটা থরথর করে কাঁপছে, বুকটাও কাঁপছে। এ অনুভূতির বহিঃপ্রকাশ কিভাবে করলে সেটা উপযুক্ত হবে বুঝতে পারছি না। তবে কিছু অনুভূতি অব্যক্ত রাখাই শ্রেয়। আমার বন্ধু মহলের সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। নীলের মধ্যে এমন নাসরবান আবেগ ফুটে উঠবে তারা হয়তো বুঝতেই পারেনি। নিস্তব্ধ হয়ে আমি দাঁড়িয়ে আছি। বসা থেকে উঠে ঠিক আমার সামনে দাঁড়ালো নীল। আমার মুখ ভার হয়ে যেতে লাগলো। কথা বলতে চেয়েও যেন জিভা নড়াতে পারছিলাম না, শুধু তাকে দুচোখ ভরে দেখে যাচ্ছিলাম। বয়স তো আমার থেকে অনেক বেশি তার, তবু এখন তাকে একদম অল্পবয়স্ক যুবক মনে হচ্ছে। এই তো সে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের পাঠ চুকাচ্ছে। তার ভেতরের আবেগ প্রকাশের ধরনটা তার বয়সের সাথে বেশ বেমানান হলেও এ আবেগ প্রকাশের ধরনটা আমাকে দিয়েছে সর্বোচ্চ শীতলতা। এদিকে জিভা নড়ানোর যুদ্ধক্ষেত্রে নেমেও জিভা নাড়িয়ে কথা বলতে ব্যর্থ হলাম। সে আমার হাতটা ধরে সামনের দিকে এগোতে লাগলো। আমাদের সামনেই রনক ভাই আর তুষা আপু হাঁটছে, পাশ দিয়ে বাকি সবাই হাঁটছে। খুব বেশি না, 5 মিনিট হাঁটার পরেই একটা বাড়িতে এসে পৌঁছলাম। বাড়িটা টিন দিয়ে তৈরি হলেও এর ডিজাইনের বাহারি মহিমায় একটা রাজকীয় ভাব ফুটে উঠেছে। বাড়িটার মূল ফটক রঙিন টিন দিয়ে করা, গেটের কার্নিশটা কাঠ দিয়ে ছবির ফ্রেমের মতো বাঁধাই করা, কাঠে ক্ষুদ্র ক্ষুদ্র কারুকার্য। গেটের ভেতরে ঢুকলাম। ঢুকতেই ডান পাশে একটা ছোট জায়গা বেশ সুন্দর করে ফ্লোরের মতো মসৃণ করে রেখেছে। সেখানে একটা পাটি পাতা আছে, পাটির ওপর কিছু কুশন রাখা। কুশনের কভারগুলো রংধনুর 7টি রঙে সাজানো। সেই জায়গাটাও টিন দিয়ে ছাউনি দেওয়া। জায়গাটা আয়তাকার এবং চারপাশ 1 হাত পরিমাণ ইটের দেওয়াল দিয়ে ভরাট করা। বাম পাশটায় একটা বড় ছাতার মতো প্রশস্ত করে রঙিন টিনের ছাউনি দেওয়া আছে। সেখানে টেবিল আর চেয়ার রাখা আছে। বুঝাই যাচ্ছে এই জায়গা বিকেলবেলায় চায়ের আসর জমানোর জন্য রাখা হয়েছে। এর থেকে 10 কদম সামনে টিনের ঘরটা দাঁড়িয়ে আছে। অর্ধাংশ কাঠ দিয়ে তৈরি, বাকি অর্ধাংশ টিন দিয়ে তৈরি। সামনে প্রশস্ত বারান্দা। বারান্দার এক কোণে রান্না করার ব্যবস্থা করা হয়েছে। আমরা ঘরের দিকে এগোচ্ছি। ঘরের সামনে দাঁড়িয়ে আছে মধ্যবয়স্ক কপতি। বুঝতেই পারছিলাম ওনারা রনক ভাইয়ের মা বাবা। ওনাদের কাছে গিয়েই আমরা সবাই কৌশল বিনিময় করলাম। ওনাদের প্রাণোচ্ছল হাসিটায় মনটা প্রশস্ত হলো। এবার ঘরের ভেতর ঢুকলাম। পাশাপাশি 3টে ঘর। আমরা সবাই বসলাম মাঝখানের ঘরটায়। আমরা সবাই চুপ। কথার আসর রনক, নীল আর তুষা এ 3 জনেই জমিয়ে ফেলেছে। আমার বন্ধু মহল শুধু চুপ থেকে কথা শ্রবণ করছিল। আমিও সে দলেরই অন্তর্ভুক্ত। তাদের কথার আসর বেশ জমে উঠেছে। এর মধ্যে তুষা আপু বলে উঠল, আরে নীল, ওদেরও বলার সুযোগ দে, ওরা তো চুপ থেকে বোরিং ফিল করছে। নীল হালকা হাসল। আমি নীলের পাশে বসা, আর বাকিরা খানিক দূরে। নীল বাকিদের দিকে তাকিয়ে বলল, শালক শালিকারা, তোমরাও কিছু বলো, চলো একটা গেম খেলা যাক। তামান্না বেশ উৎসাহ নিয়ে বলে উঠল, কিসের গেম? ছোট কাগজে লটারি দিব, যার কাছে যে বিষয় যাবে সে ঠিক ওই বিষয়ে পারফর্ম করবে। যেই বলা সেই কাজ করা। ছোট ছোট কাগজ টুকরো করা হলো, সবাইকে একটা একটা করে দেওয়া হলো। আমিও বাদ পড়ি নিয়ে খেলায়। আমিও তুলে নিলাম একটা কাগজ। রনক ভাইয়া আর তুষা আপুর একদম সঠিক ম্যাচ হয়েছে। তাদের ডান্স পারফর্ম করতে হবে একসাথে। তাদেরকে দিয়েই আমাদের খেলা শুরু হলো। মোবাইলের অডিওতে গান বেজে উঠল। রনক ভাই আর তুষা আপু সে তালে তাল মিলিয়ে পারফর্ম করছে। মনেই হচ্ছে না তারা এ বিষয়ে আনাড়ি। নীলকে ফিসফিস করে বললাম, ওনারা তো অনেক ভালো নাচে। আরে ওরা সব সময় ডুয়েট নাচ দিয়ে কলেজ ভার্সিটিতে মাতিয়ে রেখেছে। বোঝই তো, 12 বছর প্রেম করে বিয়ে করেছে। এ 12টা বছর তারা বিশ্বাস রেখেই একে অপরের পাশে ছিল, কখনো কাউকে ছাড়িনি। ভাবতে লাগলাম 12 বছরের সংগ্রামটা মোটেও সহজ ছিল না। যেখানে আমি 1 মাসে হাঁপিয়ে যাচ্ছি, সেখানে তারা দীর্ঘ 12 বছর একসাথে কাটিয়েছে। বন্ধন কত গভীর হলে এটা সম্ভব তা আন্দাজ করার চেষ্টা করছিলাম। গানটা থেমে গেল। চারদিক থেকে হাততালির শব্দ কানে আসলো। রনক ভাই আর তুষা আপু হাসছে। আমি শুধু তাদের হাসি লক্ষ্য করছিলাম। রনক ভাই আমার দিকে তাকিয়ে বলল, সিথির কাগজে কি লেখা দেখি? আমি ভয়ে চুপসে গেলাম। মুখটা ছোট হয়ে গেল। আস্তে গলায় বললাম, গান। তবে আমার গানের গলা ভীষণ খারাপ। আমি মোটেও গান পারি না। সুর খারাপ বলেই গানের প্র্যাকটিস কখনো করিনি। তুষা আপুর হাসির হালকা শব্দ কানে আসলো। মিহি কণ্ঠে বলল, আরে এটা তো আর প্রতিযোগিতা নয়, গেয়ে ফেলো কোনো একটা গান। নীল আমার পাশেই বসা, ভরসা কণ্ঠে বলল, যেমনই হোক গাও, কেউ জাজমেন্টাল করবে না। পাশের ইতরগুলো নীলকে উদ্দেশ্য করে চিৎকার দিয়ে বলল, আরে ভাইয়া, ওর গানের গলা অনেক ভালো, শুধু শুধু ন্যাকামি করছে, এত ন্যাকামি করার সুযোগ দিয়েন না। কপাল কুঁচকে ওদের দিকে তাকালাম। বাঁশ মারার জন্য শত্রুপক্ষের দরকার হয় না, মাঝে মাঝে 2-4টে এমন বন্ধুই যথেষ্ট। দেখা যাবে তারা যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়ে উধাও হয়ে যাবে।
আমার রাগী চাহিনিতে তাদের ভ্রুক্ষেপও হলো না, বরং জোরে হাসি দিল। কানে তাদের হাসির লিরিক আসতে লাগলো। রাগটা বাড়লেও দমিয়ে নিলাম, এর শোধ পরেও নেওয়া যাবে। রনক ভাই আর তুষা আপু পুনরায় বলে উঠল, আরে সিথি, শুরু করো। অগত্যে কোনো উপায় না পেয়ে গান গাওয়া শুরু করলাম। নীলের দিকে আমার চোখ একনিষ্ঠভাবে তাক করা, চোখ দিয়ে পানি পড়ছে। এ অনুভূতির সূক্ষ্ম বিচরণ। সবাই করতালি দিতে লাগলো। তালির শব্দে যেন নিজের মধ্যে সম্ভিত ফিরে পেলাম। প্রশংসা ধেয়ে আসলো। সে প্রশংসায় যোগ হলো রনক ভাইয়ের মা বাবাও। বলতে লাগলো, বেশ সুন্দর গানের গলা। তবে এ প্রশংসা আমাকে আরও লজ্জাবতী করে দিচ্ছে। ঘটনার প্রবাহ মানে একে একে সবাই পারফর্ম করল। গণাঞ্চক্রের সর্বশেষে নীল আসলো। সবাই একজোট হয়ে জানতে চাইল তার কাগজে কি লেখা। নীল কিছুটা মলিন মুখে বলে উঠল, ডায়লগ ছাড়তে হবে। রনক ভাইয়া হাসতে হাসতে বলল, রোম্যান্টিক কোনো ডায়লগ ছেড়ে দে। তুষা আপুও সে কথায় সম্মতি প্রদান করল। নীল ডায়লগ বলা শুরু করল। নীলের এই ডায়লগ কতটা রোম্যান্টিক ছিল জানি না, তবে এই রোম্যান্টিকতার মূর্ছনায় সবার হার্ট অ্যাটাক হবার উপক্রম হয়েছে। কারণ সেটা রোম্যান্টিক ডায়লগ ছিল নাকি কোনো জোরালো ভাষণ ছিল, কেউ সেটা সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারছে না। নীলের জোরালো কণ্ঠ যেন কান ঝাঁঝরা করে দিচ্ছে। ভালোবাসলে ভালোবাসা দিতে হবে, কথা দিলে কথা রাখতে হবে। যদি কথার বরখেলাপ হয় তাহলে খুব বেশি না কয়েকটা ঘুষি দিয়ে নাক ফাটিয়ে মুখ বাঁকিয়ে দিব, তাহলে দ্বিতীয় কোনো যুবক সহজে পছন্দ করতে পারবে না। সব সময় সব কাজে পাশে থাকতে হবে। যদি তা না পারো তাহলে পাটা মুচড়ি দিয়ে ভেঙে লোলা করে আমার পাশে বসিয়ে রাখব। এ হাত শুধু আমার হাত ধরবে। আমার হাত ছাড়া অন্য কারো হাত ধরতে চাইলে হাত দুটো আলগা করে দাফন করে দিব। এ চোখ শুধু আমার দিকে তাকাবে। বাকি কথা বলার আগেই আমি তার মুখ চেপে ধরলাম, কারণ যেই হারে সে আমাকে লোলা ল্যাংড়া বানিয়ে দিচ্ছে, এখন নিশ্চিত কানাও বানিয়ে দিবে। মুখটা চেপে ধরে বললাম, হয়েছে, আর লাগবে না। এখন আমি আর কানা হতে চাই না। আমি আমার জীবনে এত রোম্যান্টিক ডায়লগ শুনিনি। বেশি কোনো কিছুই হজম হয় না, তাই এত রোম্যান্টিকতাও হজম হচ্ছে না। এদিকে বাকি সবাই বেশ কিছুক্ষণ নীরব থেকে অট্টহাসি দিয়ে নীরবতা ভেঙে হাসির শব্দের বিস্ফোরণ ঘটাল। রনক ভাইয়া হাসতে হাসতে বলল, তোর স্বভাব এখনো ঠিক হলো না। কলেজ জীবনে যেমন ছিলি তেমনই রয়ে গেলি। নীল তার মুখে চেপে ধরা আমার হাতটা ছাড়িয়ে দিয়ে রনক ভাইকে বলতে লাগল, তোর কি আর এসব হজম হবে? তুই রোমান্টিকতার বুঝিসটা কি? আমি কিছুটা রেগে রাগ গলায় বলে উঠলাম, রনক ভাইয়া বুঝে না, তাই না? এমনি এমনি এক যুগ প্রেম করে বিয়ে করেছে, এক যুগ তো ঘাস খেয়ে প্রেম করেছে। নিজের মাথা তো গোবর ঠাসা, বাকিদেরও তাই মনে করো। আমার কথা শুনে তুষা আপু হাসিতে গড়াগড়ি খেয়ে নীলকে বলে উঠল, বাচ্চা মেয়ে হলেও তোর থেকেও ভালো বোঝে। শুধু শুধু মেয়েটার সাথে মজা নিস। বাবারে বাবারে, যে ডায়লগ বলা শুরু করেছিলি আমার তো আরেকটু হলে দম আটকে যেত। ভাগ্যিস সিকিজ মুখ চেপে ধরেছিল। ঘরটায় বেশ হাসিমাখা পরিবেশ বিরাজ করছে। এর মধ্যে খাবার চলে আসলো। হাঁসের মাংস, পালং শাক, ডাল, গরুর মাংস, ভর্তার সমাবেশও রয়েছে। খাবারের আইটেম দেখে জিভে জল চলে আসলো। খাওয়ার পর্ব শুরু হলো 1:45-এ। সবাই মিলে বেশ আরাম করেই খাওয়া দাওয়া শেষ করলাম। ঘড়ির কাঁটায় বেলা 2টো। হাতে খুব একটা সময় নেই। এই সময় রওনা দিলেও বাসায় পৌঁছাতে পৌঁছাতে বেলা 5টা বেজে যাবে। নীলকে সবাই তাড়া দিতে লাগলাম বের হওয়ার জন্য। নীলও ব্যাপারটা বুঝতে পেরে তেমন দেরি করল না। সবার কাছ থেকে বিদায় এবং কুশল বিনিময় করে সে বাড়ি থেকে বের হলাম। নীলের হাত ধরে আমি হাঁটছি, বাকিরা পেছন পেছন। সবাই একে অপরের সাথে কথা বলায় ব্যস্ত। আমি আর নীল শুধু নিস্তব হয়ে একে অপরকে ধরে অনুভূতির সাথে মিশিয়ে নিয়ে হাঁটছি। ঘড়ির কাঁটায় বিকেল 3:30। নীল আমার বন্ধুদের সিএনজি করে দিল, আর আমি নীলের পেছনে বসলাম। কিন্তু বিপাকে পড়লাম নিকাব নিয়ে। হট্টগোল আর ঝামেলায় নিকাব কোথায় পড়েছে বুঝতে পারছি না। মুখ গোমরা করে নীলের দিকে তাকিয়ে বললাম, আমি নিকাব ছাড়া যাব কি করে? নীল ভ্রুটা কুঁচকে বলল, তোমার মতো পাগলের কোথায় কি থাকে সে খেয়াল তো থাকে না। স্যালোমাইকে ওড়না বানিয়ে রাখো, উল্টা জামা পাজামা পরো, সেক্ষেত্রে নিকাব হারিয়ে যাওয়াটা খুব বেশি কিছু না। যাই হোক, কোনো রকম ওড়না দিয়ে মুখ প্যাঁচাও আর সানগ্লাস পরে হেলমেটটা পরে নাও। আমি নীলের কথার প্রত্যুত্তর দিলাম না। এ কথার হিসাব পরেও নেওয়া যাবে। আমি নিজেকে সামলে হালকা হেসে মুখটা কোনো রকম ঢেকে বাইকে উঠলাম। বাইকটা চলতে লাগলো। হালকা হালকা বাতাস গায়ে এসে ঝাপটা দিচ্ছে। মাঝ রাস্তায় যেতেই তুমুল বৃষ্টি পড়া শুরু হলো। গরমকালের এই এক মুসিবত। এই দেখা যাবে গা ফাটিয়ে রোদ পড়ছে, আবার এই যেন বৃষ্টিতে সব ছেয়ে নিচ্ছে। নীল তাড়াহুড়ো করে গাড়িটা এক বন্ধ দোকানের ছাউনিতলে নিয়ে দাঁড় করালো। আমি নিশ্চুপ হয়ে মনের খাতায় নীলকে চিঠি লিখছিলাম। প্রিয় নীল। বাইরে ঝুপঝুপ বৃষ্টি। বৃষ্টি ফোঁটাগুলো মাটিতে পড়ে ছাতার মতো বলয় হয়ে মিশে যাচ্ছে।
ফুটপাথে গড়ে ওঠা একটা দোকানের ছাউনি তলে দাঁড়িয়ে আছি নিশ্চুপ তুমি আর আমি। কিয়ৎক্ষণ পরপর তোমার দিকে তাকাচ্ছি, আবার চোখ নামিয়ে নিচ্ছি। তাকালেই যেন ওই নেশাদ্রব্য মিশ্রিত চোখগুলো আমাকে নেশার ঘোরে নিয়ে যাচ্ছে। এ ঘোর কাটিয়ে ওঠার অসীম সাহস আমার নেই, তাই অপলক দৃষ্টিতে না তাকিয়ে ক্ষণে ক্ষণে পলক ফেলে তোমাকে দেখছি। মাঝে মাঝে হেসে কথা বলছি, আবার রসাতলে ডুবে যাওয়া ভয় পাচ্ছি। আমি জানি আমি বড্ড আবেগী। আমার আবেগের বিস্ফোরণ ঘটাতে গিয়ে এখন তোমাকে ইতস্তত করতে একদম চাচ্ছি না। তুমি বৃষ্টি দেখা উপভোগ করছো, আর আমি তোমাকে দেখে বৃষ্টি উপভোগ করছি। ক্ষণে ক্ষণে মনে হচ্ছিল অবাধে ওই বৃষ্টিতে হাত দুটো মেলে ভিজব, আর ঠিক তখন তুমি আমার পাশে এসে আমার হাত ধরবে। চোখে চোখ রাখবো আমি, আর তুমি অপলকভাবে তাকাবে, আর আমি চোখের সে নেশায় নেশাগ্রস্ত হয়ে তলিয়ে যাব কোনো এক অজানায়। তুমি কি তখন হাত ধরে আমাকে চেনা শহরটায় ফিরিয়ে আনবে, নাকি তলিয়ে যেতে দিবে অজানা সে গন্তব্যে? ইতি তোমার গন্তব্যহীন পথের এক পথিক। চিঠিটা মনের খাতায় লিখে আবদ্ধ করে ফেললাম। নীল আমার চোখের সামনে হাতটা নাড়াতে নাড়াতে বলল, কি ব্যাপার, কোথায় হারালে? এত নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছ? চিঠি লিখছি, নীল বিস্ময় কণ্ঠে বলে উঠল। মানে? মানে চিঠি লিখছি, তোমাকে এত বুঝতে হবে না, চুপ করো তো। বৃষ্টি কমার পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না, বাসায় চলো, ভিজেই যেতে হবে, না হয় রাত হয়ে যাবে। নীল বাইরের দিকে তাকিয়ে দৃষ্টির এক কোণ ওকোণ করল, তারপর হালকা দম ছেড়ে বলল, কি আর করা, চলো। বাইকটা চলতে শুরু করল। বৃষ্টির ফোঁটাগুলো গায়ে এসে পড়ছে। আমি নীলকে জড়িয়ে ধরে বসে আছি। সারা শরীর আমার থরথর করে কাঁপছে ঠান্ডায়। নীল আমার কাঁপুনি অনুভব করে বলল, কাঁপছো কেন? ঠান্ডা কি বেশি লাগছে? একটু লাগছে। আজকে কেমন লাগলো বললে না তো? ভীষণ ভালো। তুমি খুশি তো? অনেক খুশি। গাড়িটা চলতে লাগলো আপন গতিতে। বৃষ্টি কখন থেমে গেছে খেয়াল নেই। চোখ বন্ধ করে নীলের কাঁধে মাথা রেখেই ছিলাম এতক্ষণ। এর মধ্যেই নীলের কণ্ঠ ভেসে আসলো, গন্তব্যে চলে এসেছি, বাইক থেকে দ্রুত নামো। অলরেডি 5:30 বাজে। নিশ্চয়ই আন্টি রেগে আছে, যাওয়ার আগে বোরকা খুলে যেও। নীলের কথায় কিছুটা ভয় মনে বাসা বাঁধল। বেশ তাড়াহুড়ো করে নেমে এক কোনায় গিয়ে কোনোরকম বোরকাটা খুলে নিলাম। সে বাইক নিয়ে চলে গেল, আর আমি ভেজা কাপড় নিয়ে মূল রাস্তায় কাঁপতে কাঁপতে আসলাম। পরিবেশটা শীতল, সেই সাথে বাতাসও বইছে। ভেজা শরীরে হাঁটলে যেন বাতাসটা গায়ে আরও লাগে, সেই সাথে কাঁপুনি দিয়ে শিহরণ জাগে। পা যেন চলছে না, তবুও শক্তি খাটিয়ে সামনের দিকে এগোচ্ছি। ঘড়ির কাঁটায় 6টা ছুঁয়ে ছুঁয়ে। বাসার দরজায় ধাক্কা দিতেই নানু দরজা খুলল। দরজা ঠেলে ঘরে ঢুকতেই মায়ের সম্মুখীন হলাম। তাড়াহুড়ো করে আমার রুমে যেতে নিলে মা পেছন ডাকল। মায়ের ডাক শুনে ভেজা কাপড় নিয়ে কুকড়ে দাঁড়ালাম মায়ের সামনে। কড়া দৃষ্টিতে মা আমার দিকে তাকিয়ে, কোথায় গিয়েছিলি? এত দেরি কেন হলো? মা, একটা এক্সট্রা ক্লাস ছিল, তাই দেরি হয়ে গেছে। দেখতেছই তো, ভিজে গেছি, তাই আরও আসতে দেরি হয়েছে। সত্যিই কি ক্লাস ছিল? তাহলে কি আমি তোমাকে মিথ্যা বলছি? তোমার কলেজ প্রিন্সিপাল কল দিয়েছিল, বেশ কয়েকদিন তুমি কলেজে যাওনি, তাই খোঁজ নিতে। আমিও অসুস্থ, তাই কলটা বেশ গুরুত্ব নিয়েই দিয়েছিল। তিনি বললেন আজকে তুমি কলেজে যাওনি, তাহলে কে মিথ্যা বলছে, তিনি নাকি তুমি? আমার গলা শুকিয়ে আসতে শুরু করলো মায়ের কথা শুনে। এমনিতে মা সবসময় আমাকে তুই করে বলে। মায়ের একটা বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে একদিক হলো, মা যখন কোনো বিষয় নিয়ে আমাকে চরম সন্দেহ করে, তখন মা আমাকে তুমি নামক সুন্দর সর্বনামে ডাকতে শুরু করে। আমি চুপ হয়ে দাঁড়িয়ে আছি। মা পুনরায় বলে উঠল, কি হলো, চুপ কেন? তুমি কি কলেজে গিয়েছিলে নাকি না? উত্তরটা দাও। কি হলো, চুপ কেন? তুমি কি কলেজে গিয়েছিলে নাকি না? উত্তরটা দাও। কি উত্তর দিব বুঝতে পারছি না, থরথর করে কাঁপছি আমি। নিজেকে একটু গুছিয়ে উত্তর দিতে যাব, এমন সময় একটা শব্দ পেলাম। শব্দটার উৎস খুঁজতে গিয়ে লক্ষ্য করলাম নীলের দেওয়া লাল মোবাইলটা ব্যাগ থেকে ছিটকে নিচে পড়ে গেছে। মায়ের মোবাইলের দিকে শকুনের মতো চেয়ে আছে। মায়ের নজর এড়াতে মোবাইলটা ঝটপট হাতে নিতেই মা বলে উঠল, ওটা কি, এদিকে আনো। মায়ের কথায় কাঁপতে কাঁপতে বললাম, মা, ক্যালকুলেটর, তোমার দেখতে হবে না। আরে আনো দেখি, এরকম ক্যালকুলেটর তোমার ছিল নাকি? এদিকে আনো বলছি। পড়ে গেলাম আরও বিপাকে। শরীর তো কাঁপছেই, সে সাথে বুকও কাঁপছে ভীষণ। কাপা হাতে মোবাইলটা এগিয়ে দিলাম। মা মোবাইলটা হাতে নিয়ে রাগী চোখে আমার দিকে তাকিয়ে, তোমার মোবাইল তো ভেঙে গেছে, এ মোবাইল কোথায় পাইছ? কে দিয়েছে তোমায়? বা তুমি টাকা পেলে কোথায় মোবাইল কেনার? কোনো বুদ্ধিই যেন মাথায় আসছে না। চট করে বলে উঠলাম, মোবাইলটা মিহুর ভুল করে আমার ব্যাগে রেখে গেছে। আমার মুখের বচনে মা বেশ বুঝতে পেরেছিল আমি মিথ্যা বলছি। মা কিছুটা বিলম্ব করে উত্তর দিল, মিহুর ফোনে তোমার সিম ভরা কেন? আমি তোমার পেট থেকে জন্ম নিচ্ছি নাকি তুমি আমার পেট থেকে জন্ম নিচ্ছ? ঠিক করে বলো, কোথায় ছিলে? আমি একদম চুপ, কথা বলার অবকাশ যেন পাচ্ছি না।
গলা শুচিয়ে যাচ্ছে। মা আমার মোবাইলটা ঘেটে বলতে লাগলো, একটা নম্বর থেকে বেশ অনেকবার কল দেওয়া নেওয়া হয়েছে। এখানে লিস্টে একটা নম্বরেই আছে, সেভ নেই যদিও। বলেই মা নীলের নম্বরটা ডায়াল করে লাউড দিয়ে বলল, কল ধরলে হ্যালো বলবে। আমার শরীর মাত্রাতিরিক্ত কাঁপছে। মনে মনে চাইছিলাম নীল যেন কল না ধরে। তবে আমার চাওয়া বেশিক্ষণ স্থায়ী হলো না। এর আগেই ওপাশ থেকে হ্যালো শব্দ চলে আসলো। বিষাদের সুর মনের গহীনে বাজছে আমার। মা আমাকে ইশারা করতে লাগলো হ্যালো বলতে। আমি ঢোক গিলে হ্যালো বলতেই নীল বলে উঠল, ঠিকমতো বাসায় পৌঁছাতে পেরেছ তো? তোমাকে আন্টি কিছু বলেনি তো? সব স্বাভাবিক তো? ভেজা কাপড় পাল্টে নিয়েছ কি? নীলের কথাগুলো শুনে আমার শরীর কাঁপতে লাগলো আরও। শক্তি যেন পাচ্ছি না। আমার নীরবতা শুনে নীল বলে উঠল, পাগলি বুড়িটা কথা কেন বলছে না? মা এবার ফোনটা নিজের কানে নিয়ে বলল, তুমি তো অনিল, তাই না? আমি পাগলি বুড়ি না পাগলি বুড়ির মা? নীলের তুতলানো আওয়াজ কানে আসতে লাগলো। নীল গলাটা ভারী করে মুখে জড়তা এনে বলল, সরি আন্টি, বুঝতে পারিনি আমি। তোমাকে সব না বুঝলেও চলবে। এটুকু একটা মেয়ের সাথে তুমি কেনই বা এমন সম্পর্কে জড়ালে? তুমি কি তাকে ভালোবাসো? নীল চুপ। নীলের এই চুপ থাকাটা আমাকে ভীষণ নাড়া দিচ্ছে। কেন সে বলছে না সে আমাকে ভালোবাসে? মা আবার জিজ্ঞেস করল। এবারও নীল চুপ। মা বিরক্ত মুখে বলল,